আজ 2 মাস পর জেল থেকে বের হয়েছি। বলতে গেলে জামিনে বের হয়েছি। আমার বাবা শহরের বড় শিল্পপতি, তাই জেলে বেশি দিন থাকতে হয়নি। আজকে আমার জামিন হয়ে গেল। জেলখানা থেকে বের হয়ে আনমনে বাসার দিকে হাঁটছি আর মায়ের কথা ভাবছি। মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমাকে কোনোদিনও বুঝলো না। খুব ভালোবাসতাম মায়াকে। আর মায়াকে দেখতে তো মাশাআল্লাহ অনেক কিউট আর সুন্দর। যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। এখন আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ফুয়াদ, ফুয়াদ হাসান। অনার্স শেষ করে রেজাল্টের অপেক্ষায় আছি। বাকিটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। আপনার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমি আম্মুকে দেখে অনেক খুশি হলাম। আজ 2 মাস পর আম্মুকে দেখলাম, কিন্তু আম্মু আমাকে দেখে মুখটা মলিন করে কোনো কথা না বলে ভিতরে চলে গেল। আজ আমার একটা অন্যায়ের কারণে মা আমার সাথে কথা বলো না। খুব খারাপ লাগছে। মা আমার সাথে কথা না বলে রাগ দেখিয়ে চলে গেল। আমি আমার মায়ের পিছু নিলাম, পেছন থেকে ডাকছি, কিন্তু আম্মু কোনো কথা বলছে না। এবার দৌড়ে মার কাছে গেলাম। আম্মু, কি হলো? আমার সাথে কথা বলছো না কেন? আমি তো রাগের মাথায় একটা ভুল করে ফেলেছি, তাই বলে আমাকে এভাবে শাস্তি দেবে? আমার কোনো ছেলে নেই। ফুয়াদ নামে একটা ছেলে ছিল, কিন্তু 2 মাস আগে সে মারা গেছে। আমার কাছে তুই আমার ছেলে না। তোর ওই পাপী চেহারা আমাকে দেখাবি না, আর তোর ওই নোংরা মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। কথাগুলো বলে আম্মু কান্না করতে করতে রুমে চলে গেল। এবার মায়ের কথা শুনে আমার দু চোখ বেয়ে অঝধারায় পানি পড়তে লাগলো। শেষ পর্যন্ত মা আমাকে দূরে ঠেলে দিল, মৃত বানিয়ে দিল। খুব কষ্ট হচ্ছে, তাই রুমে এসে দরজা আটকিয়ে অনেকক্ষণ কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল করিনি। ঘুম ভাঙলো দরজার ঠকঠক শব্দ শুনে। দরজা খুলে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমি আব্বুকে দেখে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিলাম। আসলে আব্বুর সাথে বেশি একটা ফ্রি ছিলাম। কান্না করিস না। আর কাল থেকে তুই অফিসে জয়েন করবি, তারপর দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আব্বু, তুমি যা বলবে তাই হবে। আর একটা কথা, তোমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আশা করি তুমি কথাটা রাখবে। বলো আব্বু, আমি তোমার সব কথা মানবো। আমি তোমার সাথে মায়ার বিয়ে ঠিক করছি, কারণ তোমার জন্য মায়ার জীবন নষ্ট হোক সেটা আমি চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। তুমি যা ভালো মনে করো তাই করো। আপনারা ভাবতেছেন এই মায়াটাকে? আসেন, 2 মাস আগের কাহিনী বলছি। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। দেখি আমার বন্ধু ফোন দিয়েছে। ওই সালা, আমার সকালে ঘুম হারাম করে দিলি কেন? আরে রাখ তোর আরামে। ওইদিকে মায় ভাবি অন্য একটা ছেলের সাথে রিক্সায় করে কলেজে যাচ্ছে, আর তুই তাড়াতাড়ি কলেজে আয়। সাকিবের মুখে মায়ের কথা শুনে আমার ঘুম নিমেষে উধা হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আসুন, মায়ের সাথে পরিচয় করায় দিই। মায়া আমাদের কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমি মায়াকে 2 বছর ধরে ভালোবাসি। মায়াকে আমি অনেকবার প্রপোজ করেছি, কিন্তু সে রাজি হয়নি। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। এসে দেখি মায়া একটা ছেলের সাথে বসে আছে আর হেসে হেসে কথা বলছে। আমার মাথায় রক্ত উঠে গেল। আমি গিয়ে মায়ের পাশে বসে থাকা ছেলেটার শার্টের কলার ধরে টেনে তুললাম, উঠিয়ে নাক বরাবর দিলাম একটা খুশি। আর ছেলেটা নাকে হাত দিয়ে মাটিতে পড়ে গেল। এরপর মায়াকে বললাম, ওই, তোকে না বললাম কোনো ছেলের সাথে মিশবি না? তারপরও কেন ছেলেদের সাথে মিশিস? হ্যাঁ, আপনি ওকে মারলেন কেন? আপনি জানেন ছেলেটি আমার কি হয়? ও আমার কাজিন। আসলে আপনাদের মতো বখাটে ছেলেদের জন্য আমাদের মতো মেয়েটা অসুরক্ষিত। আপনি একটা বখাটে। আর যাই হোক, আপনার সাথে প্রেম করা যায় না। মা, আম সরি। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার সাথে অন্য কাউকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আমি কোনো রাস্তার বখাটে ছেলের সাথে প্রেম করতে পারবো না, যে কিনা রাস্তার কুকুরের মতো মেয়েদের পেছনে পড়ে থাকে। এই বলে মায়া চলে গেল কলেজ থেকে। মায়ের কথা শুনে অনেক কষ্ট লাগলো। আমি নিঃস্বার্থভাবে যাকে ভালোবাসলাম সে কিনা আমাকে রাস্তার কুকুর বললো। কিন্তু হঠাৎ মাথায় অনেক রাগ উঠলো, আমাকে মাস্তান বললো। যদি বখাটে হই তাহলে বখাটের মতোই মায়ের কাছ থেকে ভালোবাসা আদায় করে নেব। কালকে মায়াকে দেখাবো বখাটেরা কিভাবে ভালোবাসে। পরের দিন রাস্তায় অপেক্ষা করছি মায়ের জন্য। আজকে মায়াকে বখাটে বলার শাস্তি পেতে হবে। কিছুক্ষণ পর দেখলাম মায়া আসছে। আজকে একাই আসছে। কোনো কথা না বলে মায়াকে জোর করে বাইকে উঠিয়ে জোরে গাড়ি চালিয়ে একটা ভাঙা ঘরে নিয়ে আসলাম। আসার সময় মায়া অনেক চিৎকার করেছিল আর অনেক ভয় পেয়ে গেছিল। মায়া, দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে হার্ট করতে চাই না। আমি তোমাকে সেই 2 বছর ধরে ভালোবাসি। আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি। তাহলে কেন তুমি আমাকে ভালোবাসতে পারবে না? তুমি বখাটে মাস্তান।
তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তাহলে এমনভাবে আমাকে তুলে আনতে না। কারণ এগুলো পারে একমাত্র রাস্তার বখাটে ছেলেগুলোই, যার কারণ তার বাবা মা কখনো শিক্ষা দেয়নি, শাসন করেনি। তাই তুমি এরকম, তোমার বাবা মা কিরকম আল্লাহ জানে। মায়া চিৎকার করে বলল কথাগুলো। এবার মাথায় উঠে গেল রাগ। ওই, তুই আমাকে যা খুশি বল, কিন্তু বাবা আমাকে এর মাঝে টানছিস কেন? এবার শরীরের সব শক্তি দিয়ে মায়াকে একটা চড় মারলাম, আর মায়া পাশে পড়ে গেল। আমি মায়ের পাশে গিয়ে শরীর থেকে ওটা সরিয়ে ফেললাম, মায়ের ওপর শারীরিক অত্যাচার করলাম। আমাদের ভাষায় যেটাকে বলে ধর্ষণ। হ্যাঁ, আমি মায়াকে ধর্ষণ করেছি। আমাকে বখাটে মাস্তান আর আব্বু আম্মুকে গালি দেওয়ার কারণে মায়া আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু আবার শক্তির সাথে পেরে উঠতে পারিনি। মায়া আমার পা পর্যন্ত ধরেছিল যেন আমি ওর কোনো ক্ষতি না করি, কিন্তু তখন মাথায় অনেক রাগ ছিল। মায়া একভাবে কান্না করে চলেছে। এক পর্যায়ে মানুষ চলে এসছে। মানুষগুলো এসেই আমাকে মারতে লাগলো। অতিরিক্ত মারার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি জেলখানায়। এরপর আব্বু আসলো। আব্বু এসে পুরো কাহিনী শুনতে চাইলো। আমি আব্বুকে সবকিছু খুলে বললাম। আব্বু বলল, তুই কোনো চিন্তা করিস না, তোকে যত তাড়াতাড়ি সম্ভব জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাব। জেলে থাকার সময় মায়ের কোনো খবর পাইনি, এমনকি আমার মা আমাকে দেখতে পর্যন্ত আসেনি। আর তার 2 মাস পর আমার জামিন হয়ে যায়। আর তারপরে কাহিনী তো আপনারা জানেই। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবকিছু গুছিয়ে বাইরে এসে দেখি আব্বু আম্মু নাস্তা করছে। আমি যেই নাস্তা করতে টেবিলে বসাবো তখনই আম্মু টেবিল থেকে উঠে চলে গেল। নিজের প্রতি খুব খারাপ লাগছে। আমার জন্য আম্মু নাস্তা না করে চলে গেল। আম্মু আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি আর নাস্তা করলাম না। নাস্তা না করে আব্বুর সাথে অফিসে চলে আসলাম। অফিসে এসে সবার সাথে পরিচয় হয়ে নিলাম। দিনটা ভালোই কাটলো। হঠাৎ আব্বু এসে ডাক দিল আর বলল, আগামী রবিবার তোর বিয়ে মায়ের সাথে। দেখতে দেখতে রবিবারও চলে আসলো। কোনো আয়োজন বাদেই বিয়ে হয়ে গেল। শুধু 2 পরিবার মানুষ ছিল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এখন কোন মুখ নিয়ে মায়ের কাছে যাব? মায়া কোনোদিন মেনে নিতে পারবে আমাকে? এরপরও বুকের মধ্যে সাহস নিয়ে 2টার দিকে রুমে ঢুকলাম, কারণ মায়াকে বিয়ে করার ব্যাপারে আমার কোনো আপত্তি ছিল না। রাগের কারণে সেদিন মায়ের জীবন নষ্ট করে ফেলেছিলাম। আমি কি পারবো মায়ের ভাঙা মনটাকে জোড়া লাগাতে? ভাবতে ভাবতেই রুমে আসলাম। এসে দেখি মায়া কান্না করছে। আমি মায়ের পাশে বসতে যাব তখনই মায়া আমাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল যে, তুই আমার পাশে আসবি না। তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না, আর তোকে স্বামী হিসেবে তো কোনোদিনও মানব না। তুই কোনোদিন আমার সামনে স্বামীর অধিকার দেখাতে আসবি না। মায়া, আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসবো। ওদিন রাগের মাথায় ওসব কাজ করেছি, তার জন্য সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ঘুম আসছে, আমি ঘুমাবো। আর আমি রাস্তার বখাটে মাস্তানের সাথে এক খাটে ঘুমাতে পারবো না। আর যদি আবার রাগ হয় তাহলে রাস্তার কুকুরের মতো ভোগ করে, সেটা তো ভালো মতোই পারো। এই বলে মায়া ঘুমিয়ে পড়লো, আর আমি নিচে বিছানা করে ঘুমিয়ে পড়লাম। মায়া আমাকে কোনো দিনও মেনে নেবে না সেটা আমি খুব ভালো করেই জানতাম, কিন্তু মায়া কেন বলছে না আমি তাকে এখনো অনেক ভালোবাসি? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া ঘুমিয়ে আছে, কিন্তু মেয়েটা অনেকটাই শুকিয়ে গেছে। আগে কত সুন্দর ছিল, আর এখন চেহারার কি অবস্থা! মনে হয় 2 মাসে কোনো শরীরের যত্ন নেয়নি। মায়া নড়াচড়া করছে, মনে হয় ঘুম থেকে উঠে পড়বে। আমি তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মায়া হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে আছে। কি হচ্ছে মায়া, এভাবে বসে আছো কেন? ফ্রেশ হবে না? এবার মায়া মাথা তুললো, দেখি মায়ার চোখে পানি। তার মানে মায়া এত করে কান্না করেছে। সাথে সাথেই মনটা খারাপ হয়ে গেল। তুমি কান্না কেন করছো? আমি কান্না করি যা করি আপনি না শুনলেও চলবে। যে মানুষটা আমার সব কিছু শেষ করে দিয়েছে, আমার স্বপ্ন, আশা, ইচ্ছা, যে মানুষটা নিমেষেই শেষ করে দিয়েছে, তার সাথে আমার একই রুমে থাকতে ইচ্ছা, কতটা ঘৃণা আপনাকে! আপনি জানেন কতটা ঘৃণা করি আপনাকে? আপনি জানেন আপনাকে দেখলে মনে হয় নিজেকে শেষ করে দেই। আর আজ পরিস্থিতির কারণে আপনি আমার স্বামী, তাই আমি আমার মতো থাকবো আর আপনি আপনার মতো। আর আবার যদি রাস্তার কুকুরের মতো ভোগ করতে চান তাহলে করতে পারেন, কারণ বিয়ের আগে একটা মেয়ের সম্বলটাকে ছিনিয়ে নিয়েছেন। তাই আমি আপনাকে ঘৃণা করি এবং সারা জীবন ঘৃণা করে যাব। মায়া কান্না করতে করতে কথাগুলো বললো। কোনো কথা না বলে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ হেঁটে বাসায় আসলাম আর ভাবতে লাগলাম কোন দিন মায়ের ইচ্ছার বিরুদ্ধে
স্পর্শ করবো না। মেয়েটার 2 মাসে অনেক অপমান সহ্য করতে হয়েছে। সে যেন সুখী থাকে, তাকে তার মতো থাকতে দেব। আমি বাসায় এসে দেখি আম্মু আর মায়া রান্না করছে। আম্মু আর মায়া হেসে হেসে কথা বলছে। মনটা ভালো হয়ে গেল যে মায়া আম্মুকে আপন করে নিয়েছে। আমি সোজা রুমে চলে আসলাম। এসে গুছিয়ে নিলাম অফিস যাওয়ার জন্য। নিচে এসে দেখি আম্মু আর মায়া একসাথে নাস্তা করছে। আমার নাস্তা টেবিলে একপাশে রাখা আছে, তাই আমি নাস্তা না করেই অফিসে চলে আসলাম। আমার ভীষণ রাগ হতে লাগলো। আমাকে একবারও ডাকলো না নাস্তা করার জন্য। অফিসে গিয়ে আব্বুর সাথে সবকিছু দেখাশোনা করতে লাগলাম। এখন আর বন্ধুদের সাথে বেশি একটা ঘোরাফেরা করি না। দুপুরে লাঞ্চ টাইমে আমি আর আব্বু আসলাম বাসায় খেতে। আমি আর আব্বু টেবিলে বসলাম। দেখলাম আব্বু খাবার সবকিছু এগিয়ে দিচ্ছে, আম্মু আর মায়া। কিন্তু আমার সামনে কেউ কিচ্ছু দিচ্ছে না। সবাই দুপুরে খাবার খাওয়া শুরু করে দিল, কিন্তু আমার উপর কারো কোনো নজর নেই। আমার খুব কষ্ট হতে লাগলো যে মা আমাকে কোনোদিন না খাইয়ে খায়নি, আর আজ এটা কি হলো। খুবই হাসি পাচ্ছে আর বুকের মধ্যে চিরচির করে ব্যথা করছে। তখন আব্বু আমার সামনে একটা প্লেট এগিয়ে দিল আর কিছু ভাত দিল। আমি কোনো কিছু না বলে বাইরে চলে আসলাম। এখন আর অফিসে যাব না, তাই বাইরে গিয়ে কিছু খেয়ে 1 প্যাকেট সিগারেট কিনলাম। চলে আসলাম আমাদের পুরনো আড্ডাখানায়। সেখানে রাত 11টা পর্যন্ত আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি, তখন দেখলাম একটা ফুচকার দোকান। আমি ওখানে গিয়ে কিছু ফুচকা কিনলাম। এরপর বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি মায়া টিভি দেখছে। আমি মায়ের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিলাম। মায়া একবার প্যাকেটের দিকে তাকিয়ে আবারও টিভি দেখায় মনোযোগ দিল। কি হলো? ধরো, তুমি তাকে অনেক ফুচকা খেতে, তাই নিয়ে আসলাম। আমি বলছি না আমার বিষয়ে আপনি কোনো অধিকার ফলাতে আসবেন না। আর আপনি কি ভাবছেন আপনার দেওয়া জিনিস আমি খাবো? ভাবলেন কিভাবে? আপনার ওই নোংরা হাতে আমি 20 পর্যন্ত খাবো না। যে মানুষ একটা মেয়েকে সম্মান দিতে জানে না, তার হাতে জিনিস খেলে আমারও তো পাপ হবে। যত সব রাস্তার কুত্তা বখাটে, আপনাকে গালি দিলাম। এখন তো আর জোর করে কোনো মেয়েকে ধর্ষণ করতে হবে না, আর সে চাইলেই আর আটকাতে পারবে না। কথাগুলো চিৎকার করে বলল মায়া। আমি আর কোনো কথা না বলে টেবিলের উপর প্যাকেটটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া ঘুমিয়ে পড়েছে। মায়া যতই গালাগাল দেয় এসবের জন্য আমিই দেয়, আর আমি মায়াকে ভালোবাসি। এভাবে দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এই কয়দিনে আম্মু আমার সাথে কোনো প্রকার কথা বলেনি, আর মায়ের সাথে কথা বলতে গেলে বকা গালাগাল দিয়ে অবহেলা করতো। আমি আর সহ্য করতে পারছি না আপনজনদের অবহেলাগুলো। আমি এই কদিন বাড়িতে খাওয়া দাওয়া করিনি। কেউ একবারও জিজ্ঞেস করেনি খেয়েছি কিনা। আজকে অফিসে বসে বসে কাজ করছি, তখন আব্বু এসে বললো মায়া নাকি শরীর খারাপ হয়েছে। আমি আর আব্বু তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। এসে দেখি আম্মু আর মায়া কথা বলছে। মায়া বিছানায় শুয়ে আছে আর আম্মু মাথায় মায়ার হাত বুলিয়ে দিচ্ছে। আমি আসা মাত্রই মা রুম থেকে চলে গেল। আমি গিয়ে মায়ের পাশে বসলাম। মায়া একটু দূরে সরে গেল। কি হয়েছে? আব্বু বললো তোমার নাকি শরীর খারাপ। মায়া চুপ করে আছে। কি হলো? ডক্টরের কাছে নিয়ে যাবো, বলো বড় কিছু হলে। এরপর মায়া যা বললো তার শুনে তো আমি তো অবাক। মায়া বললো, আমি মা হতে চলেছি। কি? আমি বাবা হতে চলেছি? এত বড় খুশি সংবাদ তুমি মন খারাপ করে বলছো কেন? তুমি জানো আমি কত খুশি। আমি অ্যাবর্শন করব। মানে ঠিক বুঝলাম না। আমি এই বাচ্চা চাই না, আমি অ্যাবর্শন করব। কি বলো? অ্যাবর্শন করাবে মানে? পাগল হয়ে গেছো নাকি তুমি? এটা আমি কিছুতে হতে দেবো না। আমার বাচ্চা আমি নষ্ট হতে দেবো না। আমার পেটে আমি কোনো বখাটে মাস্তান ধর্ষণকারীর বাচ্চা রাখতে পারবো না, তাই আমি ডিসিশন নিয়েছি অ্যাবর্শন করব। মায়া, তুমি আমাকে যা শাস্তি দেবে দাও, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চাটার কেন ক্ষতি করবা? সে তো আর কোনো দোষ করেনি। তুমি যা শাস্তি দিবে দাও, আর মাথা পেতে নেব, কিন্তু তুমি বাচ্চাটার কোনো ক্ষতি করো না প্লিজ। এমন বড় শাস্তি তুমি আমাকে দিও না প্লিজ। আমার পেটে যে বাচ্চা সেটা হলো একটা অমানুষের বাচ্চা, যে নিজের ভালোবাসা পাওয়ার জন্য একটা মেয়েকে জীবিত লাশ করে দিতে পারে। আর বাচ্চা বড় হলে তার বাবার মতো হবে না সেটা কেউ বলতে পারবে? তাই আমি আমার পেটে কোনো অমানুষের বাচ্চা ধরতে পারবো না। আর এই বাচ্চা যদি বড় হয় তাহলে তার বাবার মতো অমানুষ হবে। তাই আগে থেকেই আমি এই পৃথিবীর কোনো অমানুষ আনতে পারবো না। প্লিজ মায়া, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাচ্চাটাকে নিয়ে কিছু বলো না প্লিজ। মায়া, তোমাকে কথা দিলাম, আমার বাচ্চা পৃথিবীর আলো দেখার সাথে সাথে তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব। আমার বাচ্চার চেহারা তোমাকে পর্যন্ত দেখতে দেবো না। তার আগেই আমি সবকিছু নিয়ে চলে যাব। আমার কান্না দেখে মায়ার হতে কিছুটা মায়া হয়েছে, তাই সে রাজি হয়। আমিও ওখানে বসে বসে ভাবছি, নিজের সন্তানকে কেউ এমনভাবে বলে। মায়ের সাথে যা হয় একটা অন্যায় করেছি, কিন্তু এখন সে তো আমার বউ হয়,
আমি তো মায়াকে বউয়ের মর্যাদা দিয়েছি, তাহলে মায়া কেন আমার সাথে এমন করে? মায়াকে তো আমি অনেক ভালোবাসি, এটা কেন সে বোঝে না? বাইরে চলে আসলাম, এক প্যাকেট সিগারেট কিনলাম, সিগারেট নিয়ে ছাদে চলে আসলাম। আর মনে সব দুঃখ ধোয়ার সাথে উড়িয়ে দিচ্ছি। আমার সন্তান জন্ম হওয়ার সাথে সাথে আমি সবার কাছ থেকে দূরে সরে যাব, কেউ যেন তাকে অমানুষের বাচ্চা না বলতে পারে। মায়া তো আমার সন্তানকে কখনোই মেনে নেবে না। সিগারেট শেষ করে নিচে চলে আসলাম, সবাই একসাথে বসে খাচ্ছে। আমার মনটা আবারও খারাপ হয়ে গেল। আজকেও আমাকে কেউ না ডেকে খাওয়া শুরু করেছে, খাওয়া দাওয়া করছে। আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখন আব্বু ডাক দিল খাবার খাওয়ার জন্য। খিদে নেই বলে চলে আসলাম। আমার মার কাছে আমি এতটাই ঘৃণার পাত্র হয়ে গেছি যে আমার সাথে কয়দিন কথা বলেনি। নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া খাটে নেই, হয়তো নিচেই গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে এলাম। অফিসে চলে এলাম। অফিস শেষ করে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, ফল আর মাদার হরলিক্স আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস। কেনাকাটা শেষ করতেই ঝড়ে বৃষ্টি হতে লাগলো। আজকে বৃষ্টিতে ভিজতে অনেক মন চাচ্ছে, তাই ভিজে ভিজে বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। কিরে, তুই বৃষ্টিতে ভিজছিস কেন? তোর তো জ্বর আসবে। কিছু হবে না, অনেকদিন পর ভিজছি, ভালো লাগছে। আর কিছু না বলেই রুমে চলে গেলাম। রুমে এসে দেখি মায়া জানালার গ্রিল ধরে এক মনে বাইরের দিকে তাকায় আছে। আমি মায়াকে ডাক দিলাম, মায়া আমার দিকে তাকালো। আর মায়ের হাতে ফল আর হরলিক্সের প্যাকেট দিতে যাব, তখন মায়া বলল, আপনাকে এসব আনতে বলেছে কে? এসব ঢং করার কোনো দরকার নাই। আমার জীবনটা ধ্বংস করে এখন মজা করতে এসেছেন? যত সব ঢং দেখলে বাঁচি না। আর আপনি ভাবলেন কিভাবে একটা অমানুষের হাতে আমি কিছু খাবো? যদি সারাদিন কিছু না খেয়ে থাকি তবুও আপনার মতো অমানুষের দেওয়া কিছু খাবো না। মায়া, আমি এসব কিছু আনতে চাইনি, শুধু আমার বাচ্চাটার জন্য নিয়ে এসেছি। তুমি আমাকে যেভাবে শাস্তি দেবার দাও, কিন্তু আমার বাচ্চাটাকে কোনো প্রকার শাস্তি দিও না। তুমি আমাদের বাচ্চার জন্য নিয়মিত খাও। আমাদের বাচ্চা মানে? শুধু আপনার বাচ্চা, আমার কোনো বাচ্চা নাই। তাও আবার আপনার মতো জানোয়ারের বাচ্চা আমি নিব? কোনোদিনও সম্ভব না। আচ্ছা, শুধু আমার বাচ্চা, তোমাকে বাচ্চার মা বলে কোনোদিনও পরিচয় দেবো না। শুধু আমার বাচ্চাটার জন্য এগুলো নাও প্লিজ। মায়ের আগে লোক নিয়ে আমার হাত থেকে প্যাকেটগুলো নিয়ে অন্য রুমে চলে গেল। আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মায়া শুয়ে পড়েছে। আমি ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়তাম। হঠাৎ মাঝরাতে আমার শরীরে কাপড়ি দিয়ে জ্বর আসলো। আমি এটা চাদর জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো দেখি 12টা বেজে গেছে। পাশে বাবা বসে আছে আর মাথায় পানি দিচ্ছে। তাহলে সারা রাত আমার জ্বর ছিল? কিন্তু মায়া তো জানার কথা যে আমার জ্বর এসেছে। হয়তো মায়া আমাকে ঘৃণা করে, তাই আমার শরীরে স্পর্শ করেনি। আবার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। আর আমার প্রতি একটুও মায়া হলো না। আমি মায়াকে তো আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সে তো একটু দেখে যেতে পারতো আমি বেঁচে আছি না মরে গেছি। তুই একটু বস, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না আব্বু, কোনো দরকার নেই, আমি বাইরে থেকে খেয়ে নেব। আমি সব বুঝি রে বাবা, মেয়েটা তোকে হয়তো এখনও ক্ষমা করতে পারে নাই। আমি নিয়ে আসছি খাবার। এই বলে আব্বু চলে গেল নিচে, আর আমি বিছানায় শুয়ে আছি। তখন মায়া রুমে আসলো, এসে আমার দিকে একবার তাকিয়ে ওর কাজও করতে লাগলো। কাজ শেষ করে রুম থেকে চলে গেল। আমি এই মেয়েটাকে এত ভালোবাসি, তার আমার প্রতি একটু মায়া হলো না। যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবে কতটা ভালোবেসেছিলাম আমি তাকে। সেদিন হয়তো আর পাবে না, চলে যাব, সব কিছুর মায়া ত্যাগ করে অনেক দূরে চলে যাব। তখন আমার উপর কারো রাগ থাকবে না, কেউ আমাকে অমানুষ বখাটে মাস্তান বলবে না। এরপর বাবা এসে খাইয়ে দিয়ে চলে গেল। এরপর বিকেলের দিকে শরীরটা একটু ভালো হলো। আমি আস্তে আস্তে উঠে বাইরে চলে আসলাম আর কিছু খেয়ে নিলাম। এভাবেই চলে গেল 2 দিন। আর এই 2 দিনে হালকা জ্বর ছিল। আম্মু আর মায়া একবার দেখতেও আসেনি। সবাই অবহেলা করছে। এখন কেন জানি নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে। নিজের আপনজনদের এমন অবহেলা সহ্য হচ্ছে না। আজকে একটু অফিসে আসলাম। কাজ শেষ করে বাসায় আসার সময় মায়ের জন্য কিছু জিনিস কিনলাম, যাতে আবার বাবুটা মায়ের পেটের ভিতরে সুস্থ থাকে। আম্মু আগেও আমার সাথে কথা বলতো না, এখনো বলে। আমি কথা বলতে চাইলে আম্মু কথা বলে না। আর আমি যখনই মায়ের সাথে কথা বলতে চাই তখনই মায়া গালাগাল দিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে চলে গেল 7 মাস। মায়া একটু নিজের শরীরে যত্ন নিতে শুরু করেছে। হয়তো নিজের সন্তান, তাই একটু মায়া হচ্ছে। মায়ের যা যা প্রয়োজন তা আব্বুকে বলে আর আব্বু আমাকে বলে, আর আমি নিয়ে আসি। মাঝে মাঝে দেখি যে মায়া তার পেটে আলতো করে হাত বুলায় আর নিজে নিজে কথা বলে।
খুব আস্তে আস্তে কথা বলে, যাতে আমি শুনতে না পারি। মানে নিজের সন্তানের সাথে কথা বলে। এসব দেখে খুব ভালো লাগে যে মায়া নিজের সন্তানকে ভালোবাসতে শিখেছে। হাজার হলেও সে মা। আর আগে মায়া কেমন মনমরা উদাস হয়ে থাকতো, এখন আর আগের মতো থাকে না। আর এখন মায়া কেমন যেন আর চোখে আমার দিকে তাকায় থাকে। আমি সেগুলো দেখেও না দেখার ভান করে থাকি। হয়তো নিজের বাচ্চার সাথে সাথে আমার দিকেও একটু মায়া জন্মাতে শুরু করেছে। আজ মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ওটা দেখি মায়া ঘুমিয়ে আছে, আর এক হাত পেটের উপর। হয়তো বাচ্চাকে আদর করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি এবার উঠে গিয়ে মায়ের পাশে বসলাম, আবার হাতটা মায়ের পেটের উপর আলতো করে রাখলাম। খুব ভালো লাগছে। আমার বাবুটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে। আস্তে আস্তে মাথা নিচু করে যখনই মায়ের পেটে চুমু দিতে যাব, তখনই মায়ের ঘুমটা ভেঙে গেল। মায়ের পেটে আমার হাত আর আমার মুখ মায়ের পেটের উপর দেখে চোখে রাগ ভরে গেল। আর সাথে সাথে আমাকে একটা মিষ্টি খাবার দিল। মায়া ঠস ঠস করে চর মেরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল দূরে। আমি কাঁধে হাত দিয়ে মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর মায়ের চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে। কুত্তা, তুই আমার কাছে কেন এসেছিস? আমার জীবনটা নষ্ট করে তোর শান্তি হয়নি? ছোট লোক একটা, তোর মনের ভেতর কোনো মনুষ্যত্ব বোধ নাই। তুই দেখছিস আমার পেটের ভেতরে 7 মাসের একটা বাচ্চা, তারপরও তুই আমার কাছে কেমনে আসছিস? হ্যাঁ, তোর মতো জানোয়ারকে আমার আর বিশ্বাস নাই। ছি ছি ছি, মন চাচ্ছে আমি পৃথিবী ছেড়ে এখনই চলে যাই। প্লিজ মায়া, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম। তুমি বিশ্বাস করো, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না মায়া। প্লিজ বিশ্বাস করো। তোকে আবার বিশ্বাস করবো তুই ভাবলি কি করে? তোর মতো একটা ছোট লোক জানোয়ার রাস্তার কুকুরকে আমি বিশ্বাস করব? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে একটা 7 মাসের গর্ভবতী মায়ের কাছে আসতে তোর একটু বিবেকে বাঁধলো না। আজ থেকে তুই আর এই রুমে থাকতে পারবি না। তোকে আস্তে আস্তে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই কোনোদিনই ভালো হবি না। আসলে রাস্তার কুকুর কোনো দিন ভালো হয় না। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে। মায়া মাকে আবারও ভুল বুঝলো। আমি তোমার সন্তানকে একটু স্পর্শ করতে চেয়েছিলাম, আর মায়া মায়া আমাকে থাপ্পড় মারলো। হ্যাঁ, নিজের অজান্তে চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হলো। আজকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, আমার সন্তানের ছোট, না হলে আমার মতো আমার সন্তানও অবহেলা পাবে। আর নিজের আপনজনের কাছে এমন অবহেলা পেলে সে নিজেও ঠিক থাকতে পারবে না। তাই আমি আমার সন্তানকে নিয়ে এই পরিবার ও শহর ছেড়ে চলে যাব অনেক দূরে। চাইলেও কেউ আমাদের খুঁজে পাবে না। সারা রাত এভাবে ছাদে কাটিয়ে দিলাম, মায়ের কথা ভাবতে ভাবতে। কখন যে সকাল হয়ে গেছে খেয়াল করিনি। সকালে নিচে চলে আসলাম, এসে সোজা আম্মুর রুমে চলে গেলাম। দেখি আম্মু বসে আছে। আমি গিয়ে আম্মুর সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আম্মু, আম্মু, কেন তুমি আমার সাথে এমন করছো? কেন এমন অবহেলা করছো? তুমি তো জানো আমি অবহেলা একদম সহ্য করতে পারি না। সেদিন মায়া তোমাদের নামে অনেক অনেক খারাপ গালাগাল দিয়েছিল, তাই আমি রাগের মাথায় এমন ব্যবহার করি। চাইলে তুমি আমাকে মারতে পারো, আমাকে কাটতে পারো। আর যদি শাস্তি না দাও, তাহলে তুমি একবার বলো যে বাড়ি ছেড়ে চলে যেতে। আমি সব কিছু ছেড়ে চলে যাবো আম্মু। আর কোনোদিনও তোমাদের এই শয়তান ছেলের মুখ দেখতে হবে না। তোর সাথে আমার কোনো কথা নাই। আমি ওই দিন বলেছিলাম না আমার ছেলে মারা গেছে? যেদিন আমার ছেলে এমন একটা নোংরা কাজ করেছিল, আর আমি কারো মা না। আমার কোনো ছেলে না তুই। তুই যেখানে খুশি সেখানে যেতে পারিস, তাতে আমার কোনো কিছু যায়। ঠিক আছে আম্মু, আমি তোমাকে আর কোনো দিনও আম্মু বলে ডাকবো না। আমি চলে যাব, সবাইকে ছেড়ে চলে যাব। কখনো এই শয়তান ছেলেটাকে মুখ দেখতে হবে না। আর কোনো অমানুষ তোমাকে আম্মু বলে ডাকবে না। আম্মুর রুম থেকে বের হয়ে সোজা আমার রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখি মায়া ফ্রেশ হচ্ছে। আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম অফিস যাওয়ার জন্য, যাতে মায়া আমাকে দেখার আগে অফিসে চলে যেতে পারি। বাইরে থেকে নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। সারাদিন অফিস করে বাইরে বের হলাম। বের হয়ে ভাবলাম বাসায় গেলে মায়া আর আম্মুকে দেখলে হয়তো আমাকে দেখলে হয়তো বিরক্ত হবে। তাই একটা পার্কে বসে বসে কিছু পুরনো বন্ধুদের সাথে রাত 12টা পর্যন্ত আড্ডা দিলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে অন্য রুমে ঘুমাতে চলে গেলাম। আজ আর নিজের রুমে ঘুমাতে চাইনি, কারণ মায়া আমাকে দেখলে রাগ করবে। আবার মাঝরাতে কিছু করবো ভেবে সারা রাত জেগে থাকবে। আর সারা রাত জেগে থাকলে আমার বাচ্চাটার ক্ষতি হতে পারে। তাই আজ অন্য রুমে ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে একটা মাস চলে গেল। এই 1 মাসে কেউ আমার সাথে তেমন কথা বলেনি, শুধু আব্বু কথা বলতো। আর কথা হবেই বা কিভাবে? আমি অফিসে চলে যাই সকাল সকাল, ফিরি অনেক রাত করে। তাই কারোর সাথে দেখা হয় না, কথা হয় না। আর ভুল করে আম্মু কিংবা মায়ের সামনে চলে আসে, তাহলে মাথা নিচু করে চলে যাই। আজকে সকালে হঠাৎ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুম থেকে বের হবো
তখনই দেখি মায়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। মায়াকে এক সাইড করে চলে আসলাম। হয়তো মায়া কিছু বলতে চেয়েছিল, আমি না শোনার ভান করে চলে আসলাম। হয়তো বলতে চেয়েছিল কিছু ফল আর হেলদি খাবার কিনে আনার জন্য, এটাই হয়তো বলতে চেয়েছিল। তাছাড়া মায়া আর কি বলবে? অফিস শেষ করে বাসায় ফেরার সময় ফল আর হেলদি জাতীয় কিছু জিনিস কিনলাম, কিনে বাবার কাছে গেলাম। আব্বুকে বললাম যে এগুলো মায়াকে দিতে। আব্বু কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল। আব্বু সব জানে, আম্মু আর মায়া আমার সাথে কথা বলে, কিন্তু আব্বু কিছু বলতে পারে না, কারণ দোষটা তো আমারই। আব্বুকে জিনিসগুলো দিয়ে বাসায় পাঠিয়ে দিলাম, আর আমি এদিকে ঘোরাঘুরি করে রাত 12টায় বাসায় গেলাম। বাসায় এসে দেখি সব লাইটস অফ, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আমার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে যা দেখলাম তা দেখে আমি তো অবাক হলাম। দেখলাম যে মায়া খাটের উপর বসে আছে। মায়াকে দেখে কিছুটা ভয় পেলাম। মায়া, তোমার ওই রুমে কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে বলতে পারতে, আমি যেতাম। তুমি কেন কষ্ট করে আসলে? আমি শুধু শুধু মানুষটাকে এতদিন খারাপ ভেবেছি, কত গালাগালি করেছি, আর সে মানুষটা আমার সাথে কখনো খারাপ কথা বলেনি, এমনকি আমার উপর রাগ পর্যন্ত দেখায়নি। আস্তে আস্তে কথাগুলো বললাম। মায়া, মায়া কি ভাবছো? কি কোনো কিছু সমস্যা? আর আব্বুর কাছে তো সবকিছু কিনে দিয়েছি, কোনো কিছু লাগলে কালকে ড্রাইভারকে বলো নিয়ে আসবে। আমার ডাকে মায়া ভাবনার জগৎ থেকে ফিরে আসতো। না, কিছু না। আপনি মনে হয় কিছু খাননি, চলেন আমার সাথে, আপনি খাবেন। আমি মায়ের কথা শুনে যেন আকাশ থেকে বললাম, মায়া আমাকে খাওয়ার জন্য বলছে। আবার খাওয়ার জন্য কোনো চিন্তা করতে হবে না। তা তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? শরীর খারাপ করবে, যাও ঘুমাও। আর এতদিন খাবার খাওয়ার জন্য কেউ ডাকেনি, আর আজকে না ডাকলেও চলবে। তুমি যাও, ঘুমিয়ে পড়ো। বেশি রাত জাগলে আমার সন্তানের ক্ষতি হতে পারে। আমি চাই না আমার জন্য আমার সন্তানের কোনো ক্ষতি হোক। আসলে সেদিন আপনাকে ওইভাবে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম আর রাগ হয়েছিল, তাই আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। এখন আর আমি ওসব নিয়ে ভাবি না, অভ্যেস হয়ে গেছে। এখন আর মন খারাপ হয় না। এই বলে চাদর টেনে ঘুমিয়ে পড়লাম। মায়ের মনটা মরণ হয়ে গেল, চলে গেল। আমি ভাবতে লাগলাম মায়া আমার সাথে কথা বলতো। মায়ার বলা পুরোনো কথা মনে পড়তেই আবারও মনটা খারাপ হয়ে গেল। আমি তো আমাকে কথা দিয়েছি যে সব ছেড়ে চলে যাব, আর আম্মু আমাকে তার ছেলে হিসেবে মানে না। তাই এখানে আর কাজ জন্য থাকবো। তাই সব কিছু মাথা থেকে জেলে ফেলে দিলাম। এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিস যাওয়ার জন্য রওনা দেবো, তখনই মায়া আমার রুমে আসলো। আমি বললাম, এত সকালে ঘুম থেকে কেন উঠেছ? যাও গিয়ে শুয়ে পড়ো, আর কিছু লাগলে বলতে পারো, আব্বুর কাছে পাঠিয়ে দেবো। না মানে আপনি প্রতিদিন এত সকালে অফিসে যান কেন জানতে চাচ্ছিলাম। আর সকালের নাস্তাটুকু করেন না, বাবা তো যায় সকাল 9টার সময়, তাহলে আপনি এত সকালে যাচ্ছেন কেন? আমি তোমাকে বলেছি না আমার খাওয়ার জন্য কারো এত চিন্তা করতে হবে না। এই 1 বছরে যেভাবে খেয়ে এসেছি সারা জীবন এভাবে খেতে পারবো। আর এত সকালে কেন অফিসে যাই সেটা তুমি ভালো করেই জানো। তুমি তো বলেছিলে আপনার ওই চেহারা আমাকে দেখাবেন না, তাই আমি চেষ্টা করছি আমার চেহারাটা না দেখানোর জন্য। এবার মায়া মাথা নিচু করে বসে আছে। হয়তো এমন কথা মায়া আমার কাছ থেকে আশা করেনি। আমি আর দাঁড়িয়ে না থেকে বাইরে চলে আসলাম। নিচে এসে দেখি টেবিলে নাস্তা রাখা আছে, হয়তো মায়া আমার জন্য তৈরি করেছে। আমি বাইরে থেকে নাস্তা করে অফিসে প্রবেশ করলাম। অফিসে কাজ করতে করতে দুপুরে লাঞ্চের সময় হয়ে গেল। সবাই লাঞ্চ করতে চলে গেল, আর আমি নিজের ডেস্কে বসে আছি। তখনই আমার ফোনটা বেজে উঠলো, আননোন নম্বর। আমি রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কে বলছেন? মায়া বলছি। আজকে দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় আসছেন না? আমি বেশ অবাক হলাম, মায়া আমাকে লাঞ্চ করার জন্য ফোন করেছে। ওএনজি, আমি বাইরে থেকে লাঞ্চ করে নিয়েছি। মিথ্যে বললাম। আর আমি লাঞ্চ করেছি বা না করেছি সেটা কেউ না ভাবলে খুশি হতাম। এই বলে ফোনটা কেটে দিলাম। আর ভাবতে লাগলাম হঠাৎ মায়া এত চেঞ্জ হলো কি করে। সকালে নাস্তা করেছি কিনা, বিকালে লাঞ্চ করেছি কিনা, এইসবের মানে কি? হয়তো আমার উপর হালকা করুণা করছে। আমি কারো করুণার পাত্র হতে চাই না। এতদিন কিভাবে ছিলাম কেউ খোঁজ খবর নেয়নি, এখন নানিরাও চলবে, কারো খোঁজ খবর নেওয়ার দরকার নেই। এরপর আমি উঠে গিয়ে লাঞ্চ করে নিলাম। তারপর আবারও অফিসের কাজে মনোযোগ দিলাম। অফিসের কাজ শেষ করে বাইরে কাজ করতে লাগলাম, মানে কিভাবে সময় অপচয় করা যায় আর কি। আমি পুরনো কিছু বন্ধুদের আসতে বললাম। রাত 9টা বাজে আমি সিগারেট আনছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। সেই সময় আবারও ফোনটা বেজে উঠলো। আমি রিসিভ করলাম, দেখলাম মায়ের কল। হ্যালো, ফোন দিয়েছে কেন? আপনি বাসায় আসবেন না? দেরি আছে বাসে যাওয়ার। না মানে আর কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিলাম। আর কিছুক্ষণ আগে দিয়ে রাত 12টায় বাসায় আসলাম। এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমার রুমের ব্যালকনিতে আসলাম।
আর সিগারেট আনছি। এক মনে পুরোনো দিনের কথাগুলো ভাবছি। কোথা থেকে মায়া এসে বলল, আপনি সিগারেট খাচ্ছেন কেন? এসব খেলে শরীর খারাপ করবে। আমি সিগারেট খেয়েই বেঁচে আছি, তাই সিগারেটের বিষয়ে কোনো কথা না বলে খুশি হতাম। প্লিজ ওটা ফেলে দিন, আমার কাশি হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, প্লিজ ওটা ফেলে দিন। দেখলাম মায়া এক হাত পেটে দিয়ে কাশতে লাগলো। আমার বুকের মধ্যে কেমন জানি এক অজানা ব্যথা অনুভব করলাম, কারণ মায়াকে আমি এখনো অনেক ভালোবাসি। তার মধ্যে করে উঠেছে আমার বাবুটা। তাই সিগারেটটা ফেলে দিয়ে মায়ের এক হাত ধরে বিছানার উপর বসালাম আর এক গ্লাস পানি এগিয়ে দিলাম। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? আর আমার চেহারা দেখা তো তোমার পাপ। তুমি তো রুমে এসেছো, আমাকে দেখেছো, কথা বলেছো, তোমার তো পাপ হবে। তুমি চলে যাও। রাত্রে রুমে গিয়ে ডেটল সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিও। মায়া আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। কাদো কাদো ভাব মনে হয় এক্ষুনি কেটে দেবে। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অবহেলা করেছি, প্লিজ মাফ করে দাও। তুমি কেন মাফ চাইছো? শব্দ সবার, কারণ আমি যে একটা জানোয়ার, অমানুষ, রাস্তার কুত্তা। তার চেয়ে সবচেয়ে বড় কথা, বড় অন্যায় করেছি তোমার জীবনটা নষ্ট করে। তুমি আমাকে মাফ করে দাও তোমার সুন্দরটা জীবনটা নষ্ট করার জন্য। হয়তো তুমি আবার চেয়ে ভালো কাউকে আশা করেছিলে, কিন্তু তোমার জীবন একটা অমানুষ আসবে সেটা হয়তো আশা করোনি। আচ্ছা যাই হোক, যা হবার হয়ে গেছে। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আর তোমার জীবন আগের মতো সুন্দর করে দেওয়া দায়িত্ব আবার। তুমি আবার আগের মতো চলাফেরা করবা। খালি আমার বাবুটাকে বাইরে আসতে দাও, তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দেব। যাও, অনেক রাত হয়ে গেছে। বেশি রাত জাগলে আবার সমস্যা হবে, শরীর খারাপ করবে তোমার। আমি মায়ের দিকে তাকালাম, দেখলাম ও কান্না করছে। হয়তো বলার আর কিচ্ছু নেই, কারণ এই কথাগুলো মায়া আমাকে আগে বলেছিল। এরপর মায়া চলে গেল। আমি ব্যালকনি থেকে একটা সিগারেট ধরালাম, তারপর সিগারেটটা শেষ করে দিলাম এক ঘুম। পরের দিন আবার আগের মতো সকালে অফিসে চলে গেলাম। লাঞ্চের সময় আবার মায়া ফোন দিয়ে বলল যেন আব্বুর সাথে বাসায় খেতে চাই, কারণ আমি চাই নেই আমাকে দেখলে আম্মু বিরক্ত হতে পারে, এর জন্য। আমি চাই না আম্মু আমার জন্য না খেয়ে থাকুক, তাই আর যাইনি। কিছুক্ষণ পর মায়া আবার ফোন করলো। কি ব্যাপার, আপনাকে না বললাম বাবার সাথে আসতে, আসলেন না কেন? আমি দুপুরে খাই না, না খাওয়া অভ্যাস হয়ে গেছে। আবার এখন খেলে আবার অভ্যাসে পরিণত হবে, তাই আমারটা বাদ দিয়ে তোমারটা নিয়ে চিন্তা করো। এরপর ফোনটা বন্ধ করে কাজ করতে লাগলাম। অফিস শেষ করে আবার আমার আরেকটা চাকরি করতে হবে, মানে কিভাবে সময় নষ্ট করে রাত 12টা বাজানো যায়। এখন আর ফোন অন করিনি। ঠিক 12টায় বাসায় পৌঁছালাম, তখন মায়া এসে হাজির। আপনার ফোন বন্ধ কেন? কতবার ফোন দিয়েছি জানেন? কেন? এই অমানুষটাকে ফোন দেওয়ার কারণ কি? মায়া চুপ করে দাঁড়িয়ে রইল। আমি তোমাকে বেশি রাত জাগতে না করছি না? তারপর কেন রাত জাগো? হ্যাঁ, রাত জাগলে আমার সন্তানের ক্ষতি হতে পারে, তাই বেশি রাত জাগবে না। যাও ঘুমিয়ে পড়ো। মায়া কাঁদো কাঁদো মুখে আমার দিকে তাকিয়ে আছে, চোখের কোণে পানি জমা হয়ে আছে। মায়া চোখ মুছে বলল, না মানে ডেলিভারির সময় তো আর বেশি নাই, আর 1 মাস আছে। তাই বলছিলাম কি, এই 1 মাস আমার রুমে ঘুমাবেন। কেন তোমার রুমে ঘুমাবো? তাছাড়া একটা বগাটের ছেলে তোমার রুমে ঘুমালে তোমার সমস্যা হতে পারে। না, কোনো সমস্যা হবে না, আরো ভালো হবে। বলা যায় না কখন ডেলিভারি পেইন উঠে যাবে, আর রাতে কি লাগে তা নিতে পারি না ঠিক মতো, আর পরে যদি বাচ্চার প্রবলেম হয় তাই। এবার আর কিচ্ছু বললাম না। প্রথম আমার বাবুটা, পরে অন্য কেউ। তারপর মায়ের সাথে রুমে চলে আসলাম। মায়া বিছানায় আর আমি সোফায়। এরপর মায়া ঘুম থেকে ওঠার আগে অফিসে চলে আসলাম। সারাদিন কাজ করে রাতে সোফায় শুয়ে আছি, তখন মায়া এসে বলল, আচ্ছা, আমাদের বাবু হলে বাবুর নাম কি রাখবেন? আমাদের বাবু মানে? ও শুধু আমার সন্তান, আর কারো নয়। আর আমার সন্তানের নাম আমি যা ইচ্ছে তাই রাখবো। এই বিষয়ে তোমার না ভাবলে চলবে। যাও গিয়ে ঘুমাও, যাও। এভাবেই কেটে যায় 1টা মাস। এই 1 মাসে মায়া অনেক চেঞ্জ হয়ে গেছে, আমার উপর অধিকার খাটানো শুরু করে দিয়েছে, কিন্তু আমি তাকে সেই সুযোগ দিতাম না। প্রতিদিন সকালে নাস্তার জন্য ডাক দিত, কিন্তু আমি কোনো কথা না বলে চুপ করে চলে আসতাম। এতে মনে হয় মায়া কষ্ট পেত, যেটা মায়ের মুখ দেখলেই বোঝা যেত। একদিন অফিসে কাজ করছি, তখন আব্বু আমার কাছে দৌড়ে আসলো আর বলল যে মায়াকে নাকি হসপিটালে নেওয়া হয়েছে, ডেলিভারি পেন উঠেছে। তাই আমি আর বাবা তাড়াতাড়ি হসপিটালে চলে আসলাম। মায়াকে ডক্টর ওটিতে নিয়ে গেছে, আর আম্মু বাইরে বসে আছে। কিছুক্ষণ পর ডক্টর আসলো আর বলল, আপনাদের ছেলে হয়েছে আর পেশেন্ট ভালো আছে। আমার ছেলে হয়েছে কথাটা শুনে যা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। আসলে বাবা হওয়া যে কতটা আনন্দের, খুশিতে আমার চোখ দিয়ে পানি পড়ছে।
ডক্টর সাহেব, ডক্টর সাহেব, আমি কি আমার ছেলের সাথে দেখা করতে পারি? অবশ্যই, কিন্তু সবাই প্রথমে বউ কেমন আছে জানতে চায়, আর আপনি দেখিয়ে অন্যটা একবারও জিজ্ঞেস করলে না আমার স্ত্রী কেমন আছে। ডক্টর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। পাশে আম্মু আব্বু কেমন দৃষ্টিতে যেন আমার দিকে তাকিয়ে আছে। কিছুটা হেসে ক্যাবিনে চলে গেলাম ছেলের কাছে। আমার সন্তানকে দেখে যেন কেন জানি নিজেকে বাচ্চা মনে হচ্ছে। পাশের বেডে মায়া শুয়ে আছে, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু আমার ছেলেকে চাই। এরপর আব্বু আম্মু ক্যাবিনে আসলো। আম্মু গিয়ে মায়ের পাশে বসলো, আর আব্বু এসে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর আব্বু আর আম্মু বাইরে চলে গেল। আমি এখন আমার ছেলের পাশে বসে আছি। কিছুক্ষণ পর মায়া বলল, আমার ছেলেকে আমার কাছে দাও। আমি তো ভালো মতো আমার ছেলেকে দেখতেই পারি নাই। আমার এবার মাথায় রক্ত উঠে গেল, প্রচন্ড রাগ উঠে গেল। কি বলে? তোমার ছেলে মানে? এটা শুধু আমার ছেলে, এর বাবাও আমি, এর মাও আমি। মনে থেকে যেন। আর একটা অমানুষের বাচ্চা তোমার ছেলে হয় কেমনে? তুমি ওকে একদম স্পর্শ করবে না। আমার ছেলেকে আমি দেখে রাখবো। আমি মায়াকে আর কিছু বলতে না দিয়ে বাইরে চলে আসলাম। মায়া কিছু বলতে চাইছিল, তার আগে আমি চলে এসেছি। অবশ্য কথাগুলো শুনে মায়া কান্না করে দিয়েছিল। কাঁদুক, তাতে আমার কি? এর থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। পুরো একটা বছর আমাকে কষ্টে তিলে তিলে শেষ করে দিয়েছে। এরপর বাইরে এসে সবকিছু ঠিকঠাক করে নিলাম। চাঁদপুরের একটা টিকিট কাটলাম। তারপর আমার যা যা লাগে সবকিছু প্যাক করে নিলাম। এরপর দুটো চিঠি লিখলাম, একটা আম্মুর জন্য আর একটা মায়ের জন্য। আজ রাতে আমি সবকিছু ছেড়ে আমার ছেলে নিয়ে চলে যাব। এরপর আমি দুপুরে আবার হসপিটালে গেলাম। দেখলাম মায়ের পাশে আমার ছেলেটি চুপটি মেরে শুয়ে আছে। এতে আমার রাগটা যেন বেড়ে গেল। আমি তাড়াতাড়ি মায়ের পাশ থেকে আমার ছেলেকে উঠিয়ে নিলাম। এই, তোকে না মানা করছি আমার ছেলেকে স্পর্শ করবি না? তারপরে তুই কেন আমার ছেলেকে ধরেছিস? তুই কি ভুলে গেছিস আগের কথাগুলো? তুই কি গালাগাল দিয়েছিলি আমার ছেলেকে নিয়ে? তারপর তুই ক্যাবনে নিলি আমার ছেলেকে। কেন তোর মনে নেই? হ্যাঁ, যেদিন আমার ছেলেকে জানোয়ার রাস্তার কুকুর বলে গালাগাল দিয়েছিলি, তুই তো আমার ছেলেকে গালাগাল দিয়েছিস। তখন তোর বয়স ছিল 2 মাস। আরে তার তো তখন জন্ম হয়নি, তাও তুই তাকে নিয়ে কত না গালাগাল দিয়েছিস। কোনো মা তার নবজাতক ছেলেকে এভাবে গালাগাল দিতে পারে না, তাই এর প্রতি তোর কোনো অধিকার নেই। মনে থাকে যেন, চিৎকার করে বললাম। এই বলে আমি আমার ছেলেকে বাইরে নিয়ে আসলাম আর একটা চেয়ারে বসে পড়লাম। আর মায়া কান্না করতেছে। এরপর বিকাল হতে দেখি আম্মু আব্বু চলে এসছে হাসপাতালে। আমার ছেলেকে এভাবে বাইরে বসে থাকতে দেখে আব্বু এসে বলল, কিরে আমার দাদু ভাইকে এভাবে বাইরে বসে আছিস কেন? ভেতরে গিয়ে বস। প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমার ছেলেকে আমি দেখতে পারবো। মা কিংবা মায়াকে বলবেন যেন কোনো অধিকার ফলাতে না আসে। দেখ বাবা, এতদিন যা হয়েছে তা ভুলে যা, আবার নতুন করে শুরু কর। আর তাছাড়া এখন তোরা 2 জন না 3 জন। আব্বু, তুমি কি ভুলে যেতে বলছো? আমার জীবনে খারাপ কষ্টকর 1 বছর কোনো দিনে সম্ভব না আব্বু। এতদিন আমাকে যেভাবে অবহেলা করে এসছে, আমি চাই না আমার ছেলেও এমন অবহেলার মাঝে বড় হোক। আব্বু, তোমার আমার ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার শরীরের দিকে খেয়াল রাখবে। এই বলে আমি আমার ছেলেকে নার্সের কাছে দিয়ে বাইরে চলে আসলাম। এরপর সারাদিন বাইরে কাটিয়ে দিলাম। রাত 11টা বাজে চলে আসলাম হসপিটালে। এসে দেখি মায়া ঘুমিয়ে আছে আর তার হাতের পাশে আমার ছেলে শুয়ে আছে। আমি বাবুকে করে নিয়ে এরপর একটা চিঠি রেখে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আর আম্মুর জন্য যে চিঠিটা লিখেছি সেটা আম্মু কাল সকালে পেয়ে যাবে। এরপর আমি ব্যাগ আর কিছু জিনিস নিয়ে বাসে উঠে পড়লাম। আমার মোবাইলের সিমটা ভেঙে বাইরে ফেলে দিলাম। আজ সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, আর হয়তো ফিরে আসা হবে না। খুব কষ্ট হবে মা বাবাকে ছাড়া থাকতে, কিন্তু কি করব? আমার মা এই একটা বছরে একটা কথা বলেনি আমার সাথে। সবার কাছ থেকে শুধু আমি অবহেলা পেয়েছি। আর মায়াকে তো আমি খুব ভালোবাসতাম, চেয়েছিলাম সব কিছু ভুলে নতুন করে সংসার শুরু করব, কিন্তু মায়া আমার বাচ্চাটাকে পর্যন্ত অবহেলা করেছে। তার তো কোনো দোষ ছিল না, তাই না? আমি আর চাই না অবহেলা নিয়ে বেঁচে থাকতে। তাই অচেনা শহরে চলে আসলাম নতুন করে জীবন শুরু করতে। পরের দিন মায়া ঘুম থেকে উঠে দেখে তার ছেলে নেই। তার পাশে দেখলো একটা চিঠি রাখা। একদিন সকালে আম্মুর কাছে একটা অচেনা ছেলে চিঠি পৌঁছে দিল। আম্মু চিঠি পড়তে লাগলো। আম্মু, তুমি যখন চিঠিটা পাবে তখন হয়তো আমাকে তোমার কাছে পাবে না। তোমাদের থেকে অনেক দূরে সরে এসেছি নতুন করে জীবন শুরু করতে। আম্মু, আমি জানি তোমাদের ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে, কিন্তু তাও আমাকে মেনে নিতে হবে। আমি যে 1 বছর তোমাদের অবহেলা পেয়েছি সেটা আমি সহ্য করতে পারতাম না। খুব কষ্ট হতো মাঝে মাঝে, মনে যেতে সব কিছু ছেড়ে চলে যায় চিরকালের জন্য। কিন্তু আমি আমার সন্তানের জন্য নিজের কোনো ক্ষতি করিনি, কারণ আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেকে আমার মতো অবহেলা পেয়ে বড় হতে হতো। আর আপনজনের অবহেলা যে কতটা কষ্টের তা শুধু একমাত্র আমি জানি। তাই আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমি তো তোমার কাছে সে 1 বছর আগে মারা গেছি, তাই আর তোমাদের ছেলে বলে পরিচয় দিতে হবে না। আর আমাকে পাপী নোংরা চেহারা তোমাকে দেখতে হবে না।
আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে কোনো অবহেলা নেই। যদি কোনোদিন ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার অবহেলার পাত্র। আম্মু ছেলেটা পরামর্শই কান্না করে দিল। তাড়াতাড়ি রেডি হয়ে হসপিটালে যেতে লাগলো। এদিকে ফুয়াদের দেওয়া চিঠি মায়া পড়তে লাগলো। মায়া, হয়তো তুমি জানো না, তোমাকে আগে 2 বছরে যেমনটা ভালোবাসতাম ঠিক তেমনই এখনও ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসা তুমি বুঝলে না। ভেবেছিলাম জেল থেকে বের হয়ে তোমাকে বিয়ে করে সংসার করব, সুখে থাকবো। কিন্তু বিয়েটা হলো, কিন্তু সুখটা আর হলো না। তুমি যদি চাইতে তাহলে আজ আমাদের সংসারটা অন্যরকম হতে পারতো, অন্যরকম হতো। কিন্তু দুঃখের কথা হলো তুমি ঠিক তেমনটাও চাওনি। কারণ আমি যে একটা অমানুষ বখাটে, তার জন্য তুমি হয়তো চাওনি। তুমি তো একদিন বলেছিলে আমার গর্ভে একটা অমানুষ বখাটের বাচ্চা রাখতে পারবো না। কিন্তু আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তোমার গর্ভে আমার সন্তান ধারণ করেছো তার জন্য। আর যেদিন তুমি আমাকে ভুল বুঝে থাপ্পড় মেরেছিলে সেদিন জানো কতটা কষ্ট পেয়েছিলাম। পরে তুমি কি কি বলেছিলাম যে আমাকে ক্ষমা করে দাও, আমি সেদিন রাগের মাথায় থাপ্পড় মেরেছিলাম। মায়া, তুমি জানো মানুষ রাগের মাথায় সত্য কথা বলে, আর তুমি সেদিন যা বলেছো তাতে আর আমি তোমার জীবন নষ্ট করেছিলাম। আর সেই জীবন থেকে আমি আমার ছেলে চিরদিনের জন্য চলে যাচ্ছি। তুমি তো একদিন বলেছিলে যে তোর ওই পাপের চেহারা দেখতে চাই না, তাই তোমার কথা রাখার জন্য চলে যাচ্ছি। আর আমার ছেলে কোনোদিন অমানুষ বলে গালি দিও না। তুমি যত খুশি পারো আমাকে গালি দিও। আমার ছেলেকে আমি কেমন করে করবো জানি না, কিন্তু তোমাদের মতো অবহেলা করবো না। তাই তোমাদের ছেলে চিরদিনের জন্য চলে যাচ্ছি। যদি পারো ক্ষমা করে দিও। ইতি, একটা অমানুষ। মায়া ফুয়াদের চিঠি পেয়ে কান্না করতে লাগলো আর ফুয়াদ বলে চিৎকার করতে লাগলো। তখনই ফুয়াদের মা রুমে আসলো আর মায়াকে জড়িয়ে ধরলো, কান্না করতে লাগলো। এদিকে আমি আমার ছেলেকে নিয়ে অচেনা শহরে চলে আসলাম। কাউকে চিনি না, কোথায় যাব। আমি আমার ছেলেকে নিয়ে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। আমি হালকা নাস্তা করলাম আর আমার ছেলের জন্য দুধ কিনে কষ্ট করে খাওয়ালাম। অনেক হয়েছে, এবার আমার ছেলের একটা নাম রাখতে হবে। আমি আমার ছেলের নাম রাখলাম আব্দুল্লাহ সামি। আমি সামি বলে ডাকবো, আপনারাও ডাকতে পারেন। দোকানে বসে আছি, কিছুক্ষণ পর দোকানদার বলল, কি ব্যাপার, আপনি এতটুকু বাচ্চাকে নিয়ে এভাবে ঘুরতেছেন কেন? আর বাচ্চার মা কোথায়? আসলে আমি এই শহরে নতুন, কাউকে তেমন চিনি না, থাকার একটা জায়গাও নেই, আর বাচ্চার মা নেই, আমি তার মা বাবা। এরপর দোকানদার কিছুক্ষণ ভেবে তারপর বলল, আপনি চাইলে আমার বাড়ির পাশে একটা ছোট্ট বাড়ি আছে, আপনাদের থাকার জন্য বেশ ভালো জায়গা। দোকানদারের কথা শুনে বেশ খুশি হলাম। আমি আর কিছু কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। এরপর তিনি আমাকে বাসাটা দেখিয়ে চলে গেল আর বললেন পাশের বাড়িটা আমার। আমি আমার মেয়েকে বলে যাচ্ছি আপনার যা যা লাগবে তার জন্য দেয়, আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন। দোকানদার কাকা বলে চলে গেল। তারপর ঘরটা দেখে কাজ শুরু করে দিল। কিছুক্ষণ পর দেখলো একটা মেয়ে আসলো রুমে। আপনি তাহলে তিনি যার কথা আব্বু বলে গেছেন? তার মানে ইনি দোকানদারের মেয়ে হবে হয়তো। দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দর। গরিব বলে সাধারণ মতো চলে। জি, আমি এই ঘর ভাড়া নিয়েছি। আসলে এখানে আমি তেমন কাউকে চিনি না তো, তাই আপনাকে এখানে আসতে হলো। আপনি একটু দেখিয়ে দিলে চলবে। আরে আপনি চিন্তা করবেন না, আপনার চাচার দরকার আপনি বলবেন, আমি দেখাই দিব। আর আমাকে আপনি করে না বলে নাম ধরে ডাকলে খুশি হব। আমার নাম জান্নাত, জান্নাত বলে ডাকলে খুশি হব। ও আচ্ছা, নাম ধরে ডাকবো। তখনই স্বামী কেঁদে উঠলো। তখন জান্নাত বলল, এখানে একটা বাচ্চা কান্না করতেছে, কোথায়? আমি তাড়াতাড়ি গিয়ে স্বামীকে করে তুলে নিলাম, কিন্তু কান্না থামার কোনো নামগন্ধ নেই। এই বাচ্চাটার কোথায় থেকে চুরি করে আনছেন? বলেন কার বাচ্চা, নইলে আমি কিন্তু লোকজন ডাকবো আর বলবো আপনি একজন বাচ্চা পাচারকারী। আমি বাচ্চা চুরি করতে যাবো কেন? এটা আমার ছেলে, আমি কোনো পাচারকারী না, বুঝলেন? তাহলে বাচ্চার মা কোথায়? বাচ্চার মাকে তো দেখতে পাচ্ছি না। আমার বাচ্চার মা নেই, বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে মরে গেছে। এখন থেকে আমি ওর বাবা মা। ও, তা আগে বলবেন তো। আর বাচ্চাকে কেউ এভাবে কোলে নেয়? দেন আমার কাছে। এই বলে জান্নাত আমার কাছ থেকে আমার ছেলেটাকে নিল, আর বাচ্চাটার কান্নাও থেমে গেল। আচ্ছা আপনি ঘরটা গোছান, আমি আপনার ছেলেকে দেখছি। এই বলে জান্নাত স্বামীকে বাইরে নিয়ে গেল, আর আমি শুরু করে দিলাম ঘর গোছানো। ঘর গোছানো শেষ করে বাইরে এসে দেখি স্বামী জান্নাতের কোলে ঘুমিয়ে আছে। দেখে খুব ভালো লাগলো, কারণ সারাটা দিন বাসের মধ্যে ভালোভাবে ঘুমাতে পারেনি। দাও, স্বামীকে আমার কাছে দাও, রুমে শুয়ে দিয়ে আসি। আপনার কাছে দিলে ঘুম ভেঙে যাবে, চলেন আমি নিয়ে যাচ্ছি। জান্নাত স্বামীকে রুমে নিয়ে শুয়ে দিল। এরপর বলল, আচ্ছা আপনার নামটাই তো জানা হলো না। জি, আমার নাম ফুয়াদ হাসান, আমাকে ফুয়াদ বলে ডাকলেই হবে। আর দুপুরের খাবার আমাদের বাসায় খাবেন, বাবা বলে গেছে যেন আপনি দুপুরে আমাদের বাসায় খাবার খান। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এরপর রুমে চলে আসলাম আর কাজটুকু
টুকটাক করতে লাগলাম। আসার সময় কিছু টাকা নিয়ে এসেছিলাম, আপাতত কিছুদিন চলতে পারবো। কিছুদিনের মধ্যে একটা চাকরি জোগাড় করতে হবে, কিন্তু আমি চাকরি করলে স্বামীকে কে দেখে রাখবে? আমি দুপুরে রুমে বসে আছি, তখন জান্নাত আসলো খাবার নিয়ে, আর স্বামীর জন্য ফিডারের দুধ নিয়ে আসলো। আপনি আবার কষ্ট করে নিয়ে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। তা কি করে হয়? আপনি তো আমাদের মেহমান, আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। এরপর আমি জান্নাতের কাছ থেকে ফিডারটা নিয়ে যেই স্বামীকে খাওয়াতে যাব, তখনই জান্নাত বলল, এইসব কাজ আপনাদের না, এসব কাজ আমাদের। আপনি খেয়ে নেন, আমি স্বামীকে খাওয়াচ্ছি। এরপর আর কি করার, আমার খাবার খেতে লাগলাম আমি, আর জান্নাত স্বামীকে কোলে নিয়ে যত্ন করে খাওয়াচ্ছে। এভাবেই চলছিল দিনগুলো। জান্নাত স্বামীকে অনেক আদর করে, স্বামী যেন নিজের মাকে পেয়েছে। আর জান্নাত আমাকেও বেশ কেয়ার করে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, জান্নাতের মা বেঁচে নেই, আর জান্নাতের বাবা তো সারাদিন দোকানেই পড়ে থাকে। জান্নাত স্বামীকে নিয়ে পড়ে থাকে। কিছুদিন ধরে ভাবছি একটা চাকরি করব, বাসায় থাকতে থাকতে ভালো লাগে না। আর এখন স্বামীকে নিয়ে বেশি চিন্তা করি না, কারণ জান্নাত তো আছেই। আমার থেকে জান্নাত স্বামীকে বেশি কেয়ার করে, প্রায় সবসময় স্বামীর কাছে থাকে, জান্নাতের কাছে থাকে স্বামী। আর কেন জানি জান্নাত আমাকে বেশ কেয়ার করে, খেয়েছি কিনে ইত্যাদি ইত্যাদি। কিছুদিনের মধ্যে একটা চাকরি পাই, আর পরশু চাকরিতে জয়েন করতে হবে। আমি জান্নাতকে বললাম, জান্নাত শোনো, আমি একটা চাকরি পেয়েছি, আর ভাবছি চাকরিটা করব, কিন্তু স্বামীকে কে দেখে রাখবে? তাই যদি স্বামীকে যদি একটু দেখে রাখতে। এরপর জান্নাত আমাকে যা বললো তা শুনে আমি অবাক। তো আমাকে বলছেন কেন? যান না চাকরি করেন। আর এতদিন মনে হয় স্বামীকে অন্য কেউ দেখে রেখেছে, আজ আমাকে বলছেন যে দেখে রাখতে। এতদিন অন্য কেউ দেখে রাখছে, এখন থেকে না হয় আমি দেখে রাখবো। আসলে আমি ওভাবে বলতে চাইনি, আমার থেকে তুমি বেশি ওকে দেখাশোনা করো, তাই তোমাকে বললাম। কারণ এখন তো যাব, সকালে ফিরবো সেই সন্ধ্যায়, তাই বললাম আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে দেখে রাখবো। আর স্বামী তো আমারই ছেলে নাকি? তোমার ছেলে মানে? কই, আমি বললাম সে তো আমার ছেলেরই মতো। কিছুদিন ধরে দেখছি জান্নাত যেন কি সব কথা বলে, কেমন যেন আমার দিকে আর চোখে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারছি জান্নাত আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, কিন্তু এটা কোনোদিনও সম্ভব নয়। কারণ কি, আপনারা তো সব কিছু জানেন, সেটা তো আর জান্নাত জানে না। তবে আমি বুঝতে পারছি জান্নাতকে ছাড়া স্বামীকে লালন পালন করাও সম্ভব নয়। আর জান্নাতকেও দেখি কেমন জানি স্বামীকে নিজের ছেলের মতোই আদর করে। জান্নাত মেয়েটাও অনেক ভালো, মনের মধ্যে কোনো অহংকার নেই। এরপর আমি অফিসে জয়েন করলাম। জান্নাত প্রতিদিন আমাকে সবকিছু গুছিয়ে দেয়, সকালবেলা নাস্তা করে দিবে, আর সন্ধ্যাবেলা নিজের স্বামীর মতো খাবারের জন্য অপেক্ষা করবে। কিন্তু জান্নাত যেটা ভাবছে সেটা হবার মতো নয়। জান্নাতকে আমার সবকিছু বলতে হবে, না হলে পরে সমস্যা হতে পারে। তাই ভাবলাম জান্নাতকে সবকিছু বলে দিতে হবে। সকালে অফিস যাচ্ছি, তখনই জান্নাতের বাবা ডাক দিল। আমি গিয়ে জান্নাতের বাবাকে সালাম দিলাম। জান্নাতের বাবা সালাম উত্তর নিয়ে বলল যেন রাতে তাদের সাথে একসাথে খাবার খাই, আর বলল কিছু কথা আছে, তাই একসাথে কথা বলবে। আমি কিছু না বলে অফিসে চলে আসলাম। অফিস শেষ করে রাতে বাসায় ফিরলাম, ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। তখনই জান্নাতের বাবা বলল, দেখো ফুয়াদ, তুমি যেদিন থেকে এখানে এসেছো তুমি তো দেখেছো আমার মেয়েটা কী রকম। আমার মেয়েটা তোমার ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসে, লালন পালন করে। তুমি তো জানো আমার মা মরা মেয়ে, কখনো কষ্ট দেয়নি আমি ওকে। কষ্ট পাবে বলেই আমি কখনো বিয়েও করিনি। তুমি তো সবই জানো। আর স্বামীরও এখন একটা মা দরকার, তুমিও বা কতদিন একা একা থাকবে। তাই বলছি কি, আমার মেয়েটাকে বিয়ে করে নাও বাবা। খুব টেনশন হয়, বাবা বৃদ্ধ হয়ে গেছে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। আঙ্কেল কী সব বলছেন? আমি জান্নাতকে কোনোদিন ওই চোখে দেখিনি। আর হ্যাঁ, জান্নাত মেয়েটা অনেক ভালো, আমার ছেলেকে নিজের ছেলের মতো ভালোবাসে, আমারও খুব যত্ন নেয়। কিন্তু আপনারা যেটা চাচ্ছেন সেটা সম্ভব নয়। কথাটা বলা মাত্রই জান্নাতের দিকে দেখালাম, দেখলাম জান্নাতের চোখে পানি। জান্নাত কান্না করতে করতে বাইরে চলে গেল। জান্নাত মনে হয় আমার কাছ থেকে এমন কথা আশা করেনি। কেন, কি সমস্যা? বিয়ে করতে পারবে না? কি সমস্যা বলো আমাকে। অনেক সমস্যা আঙ্কেল, আপনি আমার পুরো কাহিনী জানেন না। কেন আমি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এই শহরে আসলাম। আমার একটা পুরনো অতীত আছে, সেই অতীত শুনলে আপনি আর আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে চাইবেন না। আঙ্কেল, আমার একটা অতীত আছে। কই, আগে তো কখনো বলনি। তখন বলার মতো পরিস্থিতি ছিল না, তাই বলিনি। কিন্তু আপনাদের কাছ থেকে আর কিছু লুকাবো না, সব বলবো আজ। এরপর জান্নাতকে ডাক দিলাম আর বলতে লাগলাম। এরপর
আমার অতীতের পুরনো কাহিনী বলতে শুরু করলাম। দেখলাম জান্নাত কান্না করতে করতে অন্য রুমে চলে গেছে। জান্নাতের বাবা কোনো কথা না বলে অন্য রুমে চলে গেল। আমি আমার রুমে চলে আসলাম। দেখলাম আমার ছেলেটা ঘুমিয়ে আছে। আজ আব্বু আম্মু আর মায়ের কথা খুব মনে পড়ছে। এতদিনে মনে হয় মায়া অন্য কারোর সাথে বিয়ে করে ফেলেছে, কারণ মায়ের কাছে তো আমি একটা খারাপ মানুষ ছিলাম। আর আম্মু মনে হয় আমার উপর এখনও রেগে আছে। পুরোনো কথা ভাবতে ভাবতে কখন যে স্বামীর পাশে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিন্তু আজ জান্নাত আমাকে নাস্তা করতে ডাকলো না, মনে হয় আমার উপর রেগে আছে। কিন্তু আমি অফিসে গেলে স্বামীর কী হবে? স্বামীর বয়স 8 মাস, একা রেখে যাওয়া ঠিক হবে না। প্রতিদিন জান্নাত স্বামীকে নিজের ছেলের মতো আদর করতো, কাছে রাখতো। কিন্তু আজ কি হবে? আমি বিছানায় মাথা নিচু করে বসে আছি, তখনই জান্নাত আসলো আর বলল, আপনি অফিসে যান, আমি স্বামীকে দেখে রাখছি। একটু দেরি করে ঘুমানোর জন্য উঠতে দেরি হয়ে গেল, তাই আপনার জন্য নাস্তা করতে পারলাম না। কাল থেকে আবার তৈরি করে দেবো। জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাতের চোখের নিচে ফুলে আছে আর চোখ লাল হয়ে আছে। মনে হয় সারা রাত কান্না করেছে। জান্নাত, তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার কাছ থেকে আমার পুরনো কথা লুকানোর জন্য। যদি তোমাকে সেদিন সব কিছু বলে দিতাম তাহলে তোমাকে কষ্ট পেতে হতো না। কিন্তু কি করবো বলো, আমি চাইলেও তো সব কিছু ভুলে যেতে পারবো না। আপনি কেন ক্ষমা চাইছেন? দোষ তো সব আমার। আমি আপনার সম্পর্কে না জেনে আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আর আপনাদের মধ্যে আসবো না, কিন্তু স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখবেন না। স্বামী আপনার ছেলে, কোনো দিন ভাবেনি। নিজের ছেলে মনে করে এসেছি। দয়া করে স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। জানাতের কথা শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মায়ের মধ্যে আর জানাতের মধ্যে কতটা পার্থক্য। মায়ের নিজের সন্তানকে অমানুষ বলে গালাগাল করে, জানাত স্বামী কিছু না হওয়া সত্ত্বেও কতটা ভালোবাসে। স্বামীর কাছে গায়ে দুগারে দুটো চুমো দিয়ে স্বামীকে জানাতের কাছে গেলাম, চলে আসলাম অফিসে। এভাবে চলতে লাগলো আমার দিনগুলো। এখন স্বামী হাঁটতে শিখে গেছে, সবসময় জানাতের সাথে দুষ্টুমি করে। জানাত এখন আগের মতো তেমন অধিকার দেখায় না, হয়তো জানাত বুঝে গেছে যা না পাওয়ার তা নিয়ে ভেবে লাভ নেই। জানাত সবসময় স্বামীকে নিজের সাথে রাখে, খুব আদর করে স্বামীকে। একদিন অফিস থেকে বাসায় ফিরলাম, তখন জানাত স্বামীকে আমার কাছে দিতে আসলো আর বলল, আর স্বামী আমাকে আম্মু বলে ডেকেছে। জান্নাত, তুমি তো সব জানো, আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা। আর আমি চাই না স্বামী তোমাকে আম্মু বলে ডাকুক, কারণ তুমি আর স্বামীকে সারা জীবন দেখাশোনা করবে না। আজ নয় কাল তোমার বিয়ে হয়ে যাবে, কারণ আমি চাই না স্বামী তোমার জন্য কান্না করুক। তাই তুমি ভবিষ্যতের কথা চিন্তা করে যদি নিজেকে মানিয়ে নিতে তাহলে খুশি হতাম। আমি বুঝতে পেরেছি, আমি চেষ্টা করব। দেখতে দেখতেই এভাবে চলে গেল 2 বছর। এখন স্বামী ভালো করে কথা বলতে পারে। স্বামী এখন আমাকে আব্বু বলে ডাকে। যেদিন স্বামী আমাকে আব্বু বলে ডেকেছিল সেদিন যে আমি কতটুকু খুশি হয়েছিলাম তা বলে প্রকাশ করতে পারবো না। আর স্বামী জান্নাতকে আন্টি বলে ডাকে। আমি জানি এসব জান্নাত স্বামীকে শিখিয়েছে। এভাবে কিছুদিন যাওয়ার পর জান্নাত এসে বলল, আব্বু আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি স্বামীকে ছাড়া থাকতে পারবো না। আমি কি বলে জান্নাতকে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না। সে ছোট থেকে স্বামীকে খাইয়ে দিয়ে বড় করেছে, যে কারণে কষ্ট হওয়ার কথা, কিন্তু বাস্তবটাকে মেনে নিতে হবে, নাহলে পরে বড় ধরনের সমস্যা হতে পারে। কিছুদিনের মধ্যে জান্নাতের বিয়ে হয়ে গেলে এই কদিন স্বামীকে আমার কাছে রাখলাম, কারণ স্বামী এখনো ছোট। এখন জান্নাতের কাছে দূরে রাখলে আস্তে আস্তে জান্নাতকে ভুলে যাবে। দেখতে দেখতে জান্নাতের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন যাবার সময় জান্নাত স্বামীকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, যেন মা কিছুদিনের জন্য তার সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে। জান্নাতের কান্না দেখে আমারও কান্না পাচ্ছিল। এরপর জান্নাতের বিয়ে হয়ে গেল। কিছুদিন স্বামী কান্না করেছিল জান্নাতকে কাছে না পেয়ে। কিছুদিন যাওয়ার পর এখন আর কান্না করে না, কারণ ছোট তো তাই এখন আর কান্না করে না। এখন স্বামীকে আমার সাথে প্রতিদিন অফিসে নিয়ে যায়। স্বামীকে অফিসে সবাই অনেক আদর করে। কিছুদিন যাওয়ার পর অফিস থেকে জানালো আমার ট্রান্সফার করা হয়েছে, আমাকে ঢাকায় পোস্টিং করা হয়েছে। আমিও সব কিছু মেনে নিলাম। জান্নাতের বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসলাম। আমাদের ঢাকাতে আসার আগে জান্নাত কীভাবে যেন জেনেছিল। এরপর জান্নাত এসে স্বামীকে করে নিয়ে অনেক আদর করেছিল আর বলেছিল আবার যেন তাদের এখানে আসি। এরপর আমরা ঢাকাতে চলে আসি। দেখতে দেখতে আরও 2 বছর চলে গেল। এখন স্বামীকে একটা স্কুলে ভর্তি করি। অফিসে যাওয়ার সময় স্বামীকে নিয়ে যাই স্কুলে। স্কুল শেষে স্বামীকে অফিসে নিয়ে আসি। এরপর অফিস শেষে দুজন মিলে বাসায় চলে আসি। একদিন স্বামী বলল, আব্বু জানো আমার স্কুলে বন্ধুদের তাদের আম্মুর সাথে নিয়ে যায়, তাদেরকে কত ভালোবাসে, কিন্তু আমার আম্মু নেই কেন? আব্বু বলো আমার আম্মু কোথায়? স্বামীর কথা শুনে অবাক হলাম, কারণ এই 5 বছরে একবারও তার মার কথা জিজ্ঞেস করেনি। তাহলে আজ কেন তার আম্মুর কথা মনে বলছে? হয়তো স্কুলে তার বন্ধুদের সাথে আসতে দেখে মায়ের কথা মনে পড়েছে। আব্বু, তোমার আম্মু আমাদের উপর রেগে আছে, তাই আমাদের কাছ থেকে না তোমার আম্মু আমাদেরকে অনেক দূরে চলে গেছে। আব্বু আম্মু আমাদের উপর রাগ করেছে কেন? আমি কি ছোটবেলায় আম্মুর সাথে দুষ্টুমি করতাম? না বাবা,
তোমার আম্মু আমাদের উপর রাগিয়ে চলে গেছে। তোমার আম্মু ভালো না। আমার পিচ্ছি বাবুটার কষ্ট বোঝে না, তাই তোমার আম্মু ভালো না। আব্বু তুমি কি এমন বলেছিলে যে আম্মু আমাদের উপর রেগে চলে যেত? আমার একটা রাজকুমার খুব দরকার ছিল, কিন্তু তোমার আম্মু আমাকে দিতে চেয়েছিল না, তাই তোমার আম্মু আমাদের ছেড়ে চলে গেছে। তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? তারা কেন আমাদের সাথে কথা বলে না? আমার আব্বু আম্মু আমাকে খুব ভালোবাসতো। ঠিক আমি তোমাকে যতটুকু ভালোবাসি, ঠিক আমাকেও তেমন ভালোবাসতো। তাহলে তোমার আব্বু আম্মু কোথায়? আমি তো আমার আব্বুর সাথে থাকি, তুমি কেন তোমার আব্বু আম্মুর সাথে থাকো না? তোমার আম্মুর জন্য আমার আব্বু আম্মু আমার উপর রেগে আছে। তাহলে আমি আমার আম্মুর কাছে কোনোদিন যাব না। কেন যাবে না? তুমি তোমার আম্মুর কাছে যাবে না? তুমি তো এইমাত্র বললে যে তুমি আম্মুর কাছে যাবে। না, যাব না। আমার আম্মু খুব পচা। আমার আম্মুর জন্য তোমার আব্বু আম্মু তোমাকে ছেড়ে চলে গেছে, পরে আম্মুর জন্য যদি আমার উপর রেগে আমাকে ছেড়ে চলে যাও? আমি একটু হেসে বললাম, না বাবা, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না। একটা গালে চুমু দিয়ে বললাম, আব্বু আমি তোমার আম্মুর কাছে যাব। কেন? তুমি আমার আম্মুর কাছে কেন যাবে? আমি তোমার আব্বু আম্মুর কাছে গিয়ে মাপ চাইবো, যেন আমার আব্বুর উপর তারা রাগ করে না থাকে। না বাবা, তারা তোমার কথা শুনবে না। আমার উপর আম্মু আব্বু অনেক রেগে আছে। না আব্বু, আমি তোমার আব্বু আম্মুর কাছে গিয়ে পা ধরে মাপ চাইবো, যেন তারা তোমাকে মাফ করে দেয়। ঠিক আছে বাবা, তোমার পরীক্ষা শেষ হলে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। এই বলে স্বামী শুয়ে পড়লো। এরপর আমি ভাবতে লাগলাম, আমারও আমার আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে করছে। অনেকদিন হলো আব্বু আম্মুকে দেখি না। তাই স্বামীর পরীক্ষা শেষ হলে আবার সেই চেনা শহরে যাব। এতদিনে মনে হয় মায়ার বিয়ে হয়ে স্বামীর সাথে সুখী সাথীতে বসবাস করছে। মায়া সুখে থাকলেই ভালো। আমি আর কারোর প্রতি মায়া জন্মাতে দেব না। এক মায়াকে ভালোবেসে জীবনটা শেষ করে দিয়েছি। আমার মা বাবাকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। আমি আর আমার ছেলের মাঝখানে আর কাউকে আসতে দেবো না। এরপর পুরোনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নেই। এরপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্বামীকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে স্বামীর পরীক্ষা শেষ হয়ে গেল। আমি অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিলাম। রাত 12টায় 2টা টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আজ 5 বছর পর নিজের শহরে যাচ্ছি। নিজের মনের ভিতর কেমন যেন এক অজানা ভয় কাজ করছে। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর নিজের শহরে এসে পৌঁছালাম। খুব ভালো লাগছে। অনেকদিন পর নিজের শহরে আসলাম। বাড়িটা এখন আগের মতো রয়েছে। আমি বাড়ির সামনে এসে কলিং বেলটা বাজিয়ে দিলাম। কিছুক্ষণ পর দরজাটা খুলে গেল। দেখলাম আম্মু দরজা খুলে দিয়েছে। আম্মু আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকায় আছে। আমাকে দেখে আম্মু কান্না করা শুরু করে দিয়েছে। আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। আমিও 5 বছর পর আম্মুকে পেয়ে কান্না করে দিলাম। আব্বু তুমি কান্না করছো কেন? আর উনি কি তোমার আম্মু? হঠাৎ স্বামী ডেকে আমাদের হুঁশ পেল। আম্মুকে আমাকে ছেড়ে দিয়ে বললো, দাদু ভাই। আর মাথা ছেঁকে বললো এবার আম্মু মাথা নিচু করে স্বামীর কাছে গিয়ে বসলো। স্বামীর গালে আম্মু চুমু দিতে লাগলো। জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বললো, ফুয়াদ বাবা, তুই আমাকে মাফ করে দে। তোকে না বুঝে অনেক অবহেলা করেছি, তোকে অনেক কষ্ট দিয়ে আমাকে তুই মাফ করে দে। আম্মু তুমি কি বলছো? ছেলের কাছে কখনো মা মাফ চায়? তুমি আমাকে মাফ করে দাও এই 5 বছর তোমাদের কাছ থেকে দূরে থাকার জন্য। তুমি কেন কান্না করছো আব্বু আম্মু? তুমি আমার আব্বুর উপর এখনো রেগে আছো? আমার আব্বুকে তুমি মাফ করে দাও। না দাদু ভাই, তোমার আব্বুর ওপর আমার কোনো রাগ নেই, তবে অনেক অভিমান রয়েছে। 5 বছর তার আমার কথা একবারও মনে পড়েনি। খুব অভিমান তোমার আব্বুর উপর। আমার উপর কি তুমি রাগ করে আছো? যদি রাগ করে থাকো তাহলে আব্বুর মতো আমাকে মাফ করে দাও। না দাদু ভাই, তোমার উপর আমার কোনো রাগ অভিমান নাই। তুমি তো আমার সোনা দাদু ভাই। তাহলে আজ থেকে তোমাকে আমি কি বলে ডাকবো? আমাকে তুমি দাদু ভাই বলবা, কেমন? ঠিক আছে, দাদু ভাই বলে ডাকবো। এরপর আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম। বাসাটা ঠিক আগের মতোই আছে, কিছুরও পরিবর্তন হয়নি, শুধু অবহেলাটা নেই। এরপর ব্যাগপত্র নিয়ে আমি আর স্বামী রুমে প্রবেশ করলাম। তখনই বেশ অবাক হলাম, মানে প্রচণ্ড অবাক হলাম। আমি কোনোদিন ভাবতে পারিনি মায়া থাকবে এখানে। হ্যাঁ, মায়াকে দেখছি বিছানায় বসে আছে অন্যদিকে ঘুরে। আমরা এসেছি হয়তো এখনও জানিনি, কিন্তু মায়া বাড়িতে কেন? আমি তো মায়াকে মুক্ত করে দিয়েছি, তাহলে কেন এখনও এই বাসায় পড়ে আছে? আব্বু চলো, দাঁড়িয়ে পড়লে কেন? স্বামীর কথা মা আমাদের দিকে ফিরল। আমাদের দেখে মায়ের সাথে সাথে বিছানা থেকে লাফ দিল। লাফ দিয়ে নেমে পড়লো আর অবাক হয়ে তাকিয়ে আছে। মায়া আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে। মায়া কিছু বলছে না, খালি চোখের পানিটা অলমতো করছে। মায়া আবার দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলো। আমার গলায় হাত দিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে। কোথায় ছিলা তুমি এই 5 বছর? তুমি চলে যাবার পরে তোমাকে পাগলের মতো খুঁজছি। জানো, তুমি চলে যাবার পর আমি পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। তোমাকে অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। কিন্তু আমাকে কিছু না বলে তুমি চলে গেলে। খুব ভালোবাসি তোমাকে। প্লিজ আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না।
আমি মায়াকে একজনকে সরিয়ে দিলাম আর বললাম, কে আপনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে চাচ্ছেন কেন? আর কী সব ভালোবাসার কথা বলছেন? আমি কাউকে ভালোবাসতাম, এখন ভালোবাসি না। আমার কথা শুনে মায়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মায়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকায় আছে। প্লিজ ফুয়াদ, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে তুমি আর কষ্ট দিও না। তোমার দেওয়া কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্রতিদিন রাতে তোমার কথা ভেবে কান্না করতাম। তুমি আসবে বলে প্রতিদিন অপেক্ষা করতাম। তুমি আসবে আর আমাকে জড়িয়ে ধরবে। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। আমি কষ্ট সহ্য করতে পারছি না। হাসালে তুমি আমায়। তুমি ভালোবাসো, আমায় ভালোবাসো, তাই না? কোথায় ছিল তোমার এত ভালোবাসা যখন তোমাকে এক নজর দেখার জন্য টানা 2 বছর তোমার পিছনে ঘুরেছিলাম? কোথায় ছিল তোমার ভালোবাসা যেখানে ভালোবাসা বদলে পেয়েছি শুধু অবহেলা? আমি তোমার কাছে প্রতিদিন মাপ চাইতাম শুধুমাত্র একটা অন্যায়ের জন্য। তার বদলে কি পেয়েছি? শুধু সুন্দর সুন্দর গালাগাল, মায়ের অবহেলা। তুমি জানো আপনজনদের অবহেলা কতটা কষ্টদায়ক, কতটা অসহ্য, যা আমার ভিতর থেকে সব কিছু শেষ করে দিয়েছে। তাই আমি আর কখনো অবহেলা সহ্য করতে পারবো না। আমি কারোর প্রতি কোনো টান নিয়ে ভালোবাসা নেই। এখন শুধু আমার ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আমার পুরো পৃথিবী জুড়ে আমার ছেলে রয়েছে। আমি আর কাউকে আমার পৃথিবীতে প্রবেশ করতে দেবো না। মায়া আবার নিচে তাকায়, দেখে যে স্বামী। মায়া স্বামীকে দেখে জোরে কান্না করে দিল। হাঁটু ভাঁজ করে স্বামীর সামনে গিয়ে বসে পড়লো, স্বামীকে জড়িয়ে ধরলো, কান্না করতে লাগলো আর দুগারে দুটো চুমু দিল। মায়ের এমন ঢঙের ভালোবাসা দেখে আমার রাগ উঠে গেল মাথায়। মায়ের সব কথার মনে পড়ে গেল। কি করছেন নাকি আপনি? আমার ছেলেকে জড়িয়ে ধরছেন কেন? আর এভাবে চুমু দিচ্ছেন কেন? আমার ছেলের উপর আপনার কোনো অধিকার নেই। কেন আমার ছেলেকে আমি জড়িয়ে ধরেছি? এতে অধিকারের কি আছে? আপনার ছেলে, তাই না? কেউ একজন বলেছিল এটা অমানুষের বাচ্চা আমার হতে পারে না, তাই তাকে নষ্ট করে দিতে চেয়েছিল। আর আমার ছেলে তো একটা অমানুষ। আর একটা অমানুষের বাচ্চাকে আপনি আপনার ছেলে বলে দাবি করছেন? কান দুটো খুলে শুনে রাখুন, স্যামি শুধু আমার ছেলে। কেউ যদি আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে আসে তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে আমি ব্যাগপত্র নিয়ে স্বামীকে নিয়ে আগে যে রুমে থাকতাম সেই রুমে চলে আসলাম। রুমটা ঠিক আগের মতোই আছে। মনে হয় কেউ রুমটাকে নিজের মতো গুছিয়ে রাখতো প্রতিদিন। আর মায়া কান্না করতে করতে নিচে চলে গেল। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। কি হয়েছে মায়া, কান্না করছো কেন? মা, আমি এতটাই খারাপ যে আপনার ছেলে আমাকে এতটা ঘৃণা করে? এমনকি আমার ছেলে আমি একটু জড়িয়ে ধরেছি বলে আপনার ছেলে আমাকে বলে আমার নাকি আমার ছেলেকে ধরার কোনো অধিকার নাই। আপনি বলেন তো মা, আমার ছেলেকে আমি আদর করব না তো কে আদর করবে? আর আপনার ছেলে বলল আমার ছেলেকে যেন স্পর্শ না করি। ফুহাদ মনে হয় আগের কথাগুলো ভুলতে পারিনি। এখনো মনে হয় তোমার উপর রেগে আছে, তাই হয়তো তোমার সাথে এমন ব্যবহার করছে। যখন তোমার প্রতি রাগ কমে যাবে তখন দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। তুমি শুধু আমার ছেলেকে ভালোবেসে যাবে, দেখবা একদিন সব কিছু ভুলে তোমার কাছে ফিরে এসেছে। এদিকে আমি রুমে এসে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। এরপর একটু রেস্ট নিয়ে বিকালে খেতে গেলাম। আম্মু আব্বু অফিস থেকে আসেনি এখনো? এখনই চলে আসবে, আমি ফোন দিয়ে বলে দিয়েছি। তুই খেতে বস। আর দাদু ভাই, তুমি আমার কাছে আসো। আজ খুব ভালো লাগছে, অনেকদিন পর একসাথে টেবিলে খেতে বসছি। স্বামী আম্মুর কাছে গিয়ে বসলো আর আমি টেবিলে বসে প্লেট নিয়ে নাড়াচাড়া করছি। তখনই মায়া রান্নাঘর থেকে সবকিছু নিয়ে আসতে লাগলো। মায়া, তুমি ফুয়াদের কাছে বসো আর খাবার এগিয়ে দাও। যখনই মায়া চেয়ারে বসলো আমি তখনই চেয়ার থেকে উঠে পড়লাম। আম্মু, আমি পরে খেয়ে নেবো, এখন ভালো লাগছে না। আর স্বামীকে খাইয়ে সোজা আমার রুমে নিয়ে আসবে, ঠিক আছে? এই বলে আমি উপরে রুমে চলে আসলাম। রুমে বসে আছি, তখনই কাজের লোক খাবার নিয়ে আমার রুমে আসলো। আমি খাবার খেয়ে রেস্ট নিলাম। অনেকক্ষণ হয়ে গেল স্বামী রুমে আসছে না কেন? আমি ওটা নিচে গেলাম, দেখলাম স্বামী আর মায়া বসে আছে। বলতে গেলে স্বামী মায়ের কোলেই বসে খেলছে আর মায়া মাঝে মাঝে স্বামীর মুখে চুমু দিচ্ছে। মায়ের এমন কাজ দেখে মাথায় রক্ত উঠে গেল। যখনই জানতে পারে আমাদের ছেলে আসছে পৃথিবীতে, তখন মায়া যতটা না অবহেলা করেছে তার থেকে বেশি গালাগাল করছে আমার ছেলেটাকে। তাই আমি সোজা নিচে চলে আসলাম, গিয়ে মায়ের কোল থেকে স্বামীকে নিয়ে নিলাম। আপনাকে না বলেছি আমার ছেলের ওপর কোনো অধিকার দেখাতে আসবেন না? তারপরেও কেন আমার ছেলের কাছে আসার চেষ্টা করছেন? আমি চাই না কোনো জানোয়ারের বাচ্চা আপনার কাছে আসুক। এই বলে আমি স্বামীকে নিয়ে চলে আসলাম। সিঁড়ি দিয়ে উঠতে যাব তখন দেখি আম্মু পিছনে। মনে হয় এতক্ষণ সব কিছু শুনেছে। আম্মুর মুখটা মলিন হয়ে আছে আর এদিকে মায়া অযধারায় কান্না করতে লাগলো। রুমে এসে রেস্ট নেওয়ার কে যেন আমার নাম ধরে চিল্লাতে লাগলো। বাইরে এসে দেখে আব্বু আসছে। আমি গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম, ভালো মন্দ জিজ্ঞেস করে আব্বুকে রুমে নিয়ে গেলাম। আব্বু, এ আমার ছেলে স্বামী।
আব্বু স্বামীকে দেখে কোলে নিয়ে আদর করতে লাগলো। এরপর স্বামীর সাথে কিছুক্ষণ কথা বলে আব্বু চলে গেল। এরপর আমি আর স্বামী কিছুক্ষণ ঘুমিয়ে বিকেলে বাইরে হাঁটতে বের হলাম। অনেকদিন পর নিজের এলাকাতে আসলাম, কিছু চেনা পরিচিত মানুষের সাথে কথা বলে রাতে বাসায় আসলাম। রাতে আমি আর স্বামী রুমে বসে আছি, তখন মায়া। চলেন, রাতের খাবার খাবেন, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। আমি খাবো না, আমার খাবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর এর 1 বছর আগে আমার খাওয়ার কথা নিয়ে কেউ ভাবেনি, এখন না ভাবলেও চলবে। আগে যেমন বাইরে খেতাম, এখন বাইরেই খাবো। তুমি শুধু মাকে বলো স্বামীর খাবার জন্য উপরে পাঠিয়ে দেয়। মায়ের কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। কাঁদুক, তাতে আমার কি? আমিও অনেক কান্না করেছি, কিন্তু সেটা কেউ দেখেনি। কিছুক্ষণ পর আম্মু রুমে আসলো। ও দেখি, এখনো আমার উপর রেগে আছিস বাবা? যদি এখনো রাগ করে থাকিস তাহলে আমাকে মাফ করে দে বাবা। আমরা আমাদের ভুল বুঝতে পারছি, চল একসাথে খাবি। না আম্মু, আমি খাবো না। তাছাড়া আমি বাইরে খেয়ে এসেছি, বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে। দেখলাম আম্মুর চোখে পানি টলমলো করছে, খুব কষ্ট হলো মায়ের চোখে পানি দেখে। আম্মুর কোনো দোষ নেই, মায়ের জন্য আম্মু আমাকে অবহেলা করেছে। না, আম্মুকে কষ্ট দেবো না। কিছুক্ষণ পর দেখি মায়া স্বামীকে নিয়ে চলে গেল। আর আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, মায়া আগে আমাকে দু চোখে দেখতে পারতো না, আর এখন কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে থাকে। মায়ের চোখে এখন অন্য কিছু দেখি, হয়তো আমার অনুপস্থিতিতে আমাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু মায়ের উপর আমার কোনো ফিলিংস কাজ করে না। 5 বছর আগের কথা মনে পড়লে রাগ হয় আর কষ্ট হয়। পুরোনো কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই ছিল না। পরের দিন ঘুম থেকে উঠে দেখি যে স্বামী রুমে নেই। এরপর আমি চোখ মুছতে মুছতে নিচে গেলাম, গিয়ে দেখি স্বামীকে নতুন একটা পোশাক পরিয়ে কোলের উপর নিয়ে বসে খাওয়াচ্ছে আর কথা বলছে। বাবা, তোমার এতদিন মায়ের কথা মনে পড়েনি? খুব মনে পড়তো। আম্মুর আমার স্কুলে যে বন্ধুগুলো আছে তাদেরকে প্রতিদিন নিয়ে যেত তাদের আম্মু। খুব মন খারাপ হতো তখন, কিন্তু আব্বু তখনই মায়ের কথা বলতাম, তখন আব্বু বলতো আমার নাকি মা নাই, আমার মা নাকি অনেক পচা, আমাদেরকে অনেক অবহেলা করতো, গালাগাল করতো। কিন্তু তুমি তো অনেক ভালো আম্মু, তাহলে আব্বু কেন বলতো তুমি অনেক পচা? স্বামীর কথা শুনে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ সে নিজেই তো ফুয়াদা তার ছেলেকে নিয়ে অনেক খারাপ ব্যবহার করেছে এবং গালাগাল করেছে। এসব ভাবতে দু চোখে দুফোঁটা ডোরা জল বের হয়ে পড়লো। আমি দাঁড়িয়ে না থেকে মায়ের কাছে চলে আসলাম। এই যে মিস ভদ্রমহিলা, আপনার শরম করে না পরের ছেলেকে আদর করতে? আর আমাদের মতো পাপি নোংরা মানুষের স্পর্শ করলে আপনার সমস্যা হতে পারে। আর স্বামী তোমাকে বলেছি না আমাকে না বলে কোথাও যাবা না, তাহলে কেন এখানে আসছো? আর আমি বলছি না তোমার আম্মু নেই, তাহলে কে এই মহিলা? কেন এই মহিলাকে আম্মু বলছো? আর কোনোদিনও যেন না দেখি এই মহিলাকে আম্মু বলে ডাকতে, মনে থাকবে তো? আমি তোমার আব্বু, আমি তোমার আম্মু, দুটোই মনে থাকবে। আব্বু এই আম্মুটাকে বলছে যেন উনি আমার আম্মু, তাই আমি ওনাকে আম্মু বলে ডেকেছি। আর এই আম্মু অনেক কাদর করে আমায়, তাই আমি আম্মু বলে ডাকি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলে একটা থাপ্পড় মারবো। স্বামী রাগী গলায় কথা বলতে থেকে ভয় পেয়ে গেল, কান্না করতে লাগলো। প্লিজ স্বামীকে বকবেন না, ওর কোনো দোষ নাই। আমি ওকে জোর করে নিয়ে এসেছি। আর ওকে কেন পাপি নোংরা বলছে? ও একটা ছোট বাচ্চা। এই কথাটা তুই আরো 5 বছর আগে আমার ছেলেকে বলেছিলি। তখন তো সে ছোটই ছিল, একদম নিষ্পাপ বাচ্চা। এতটাই নিষ্পাপ ছিল যে ও জন্মই হয়নি। তখন থেকে সে অন্যায়ভাবে নিয়মিত অমানুষ বসে স্বীকৃত হয়ে পেয়েছে, অমানুষ বলে স্বীকৃতি পেয়েছে। আমার কথা শুনে মায়া মাথা নিচু করে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়লো। আমি স্বামীকে নিয়ে উপরে চলে আসলাম। স্বামী কান্না করতে করতে আমার কাঁধের উপর ঘুমিয়ে পড়েছে। আমি স্বামীকে বিছানার উপর রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে গুছিয়ে নিলাম, বাবার অফিসে যাব। আজ অনেকদিন পর অফিসে যাব, কিন্তু স্বামী ঘুমিয়ে পড়েছে, তাকে ডেকে যেতে হবে। রুম থেকে বের হয়ে আম্মুর রুমে চলে গেলাম। আম্মু, আমি একটু অফিসে যাচ্ছি, স্বামী ঘুমিয়ে আছে, ও জেগে গেলে তোমার কাছে রাখবে। আর যেন কেউ স্পর্শ না করে, যদি করে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তুই এখনো পুরনো কথা ভুলতে পারিস নাই? পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে শুরু করা যায় না? আমি আম্মুকে বললাম, আম্মু চাইলেই ভুলতে পারবো না, যার জন্য আমার জীবন থেকে 5টা বছর অবহেলা আর কষ্টে কেটেছে। 5 বছর আমার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল। এটা নিষ্পাপ শিশু, তার জন্য 5টা বছর মায়ের ভালোবাসার আদর পাইনি। কিভাবে ভুলে যাব আমি, বলো? আমি এখানে কখনোই আসতাম না। স্বামী তোমাদেরকে দেখতে চাইছিল, তাই এখানে আসা। আর তোমার যদি মনে করে আমি এখানে এসে তোমাদের বিরক্ত করছি, তাহলে চলে যাবো চিরদিনের জন্য। না বাবা, তুই যাস না। তোর যেমনি ইচ্ছা তেমনি থাক, আমরা কিচ্ছু বলবো না। তাও আমাদের ছেড়ে যাস না, যাস না। আর কত কষ্ট দিবি এই মাটাকে। আমি কোনো কথা না বলে চলে আসলাম ওখান থেকে, সোজা অফিসে চলে আসলাম। অফিসে সবার সাথে বেশ আড্ডা দিলাম, যারা নতুন স্টাফ তাদের সাথে পরিচিত হয়ে নিলাম। দুপুরে বসে আছি লাঞ্চ করার জন্য। আমি নিজের ডেস্কে বসে আছি, তখনই আব্বু আসলো আর বললো, চল বাবা ফুয়াদ লাঞ্চ করে আসি।
আমি যেতে চাইলাম না, শুধু স্বামীর জন্যই বাসায় আসলাম। আব্বু কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে দেখি স্বামী আর মায়া বসে বসে হাসতেছে আর খেলতেছে। মায়া আমাকে আসতে দেখে স্বামীর থেকে দূরে সরে গেল, মনে হয় কিছুটা ভয় পেয়েছে। আমি আর কিছু বললাম না, কারণ আব্বু পাশে রয়েছে। চুপচাপ স্বামীকে নিয়ে উপরে চলে আসলাম। একটু পর মায়া রুমে আসলো। আপনাকে সবাই নিচে ডাকছে খাবার খেতে, সবাই অপেক্ষা করছে। আমি বাইরে খেয়ে নেবো, আপনি আমার চোখের সামনে থেকে যান। বাইরে কেন খাবেন? আপনার জন্য খাবার তৈরি করা হয়েছে তো। এসব ঢং বাদ দেন। এতদিন কই ছিলি? হ্যাঁ, কই ছিল আপনার সব ভালোবাসা? এমন যত সব ঢং দেখলে আর বাঁচি না। আর আপনাকে না মানা করেছে স্বামীর কাছে আসবেন না, কারণ আমি কিছুদিনের জন্য এখানে এসেছি। আবার হঠাৎ করে কাউকে না বলে চলে যাব, তাই স্বামীর সাথে বেশি কথা বলবেন না। পরে সমস্যা হবে, বারবার আপনার কাছে যেতে চাইবে, আর সেটা কোনোদিনও সম্ভব নয়। আর বিকালে উকিলের কাছে যাব। 5 বছর আগে যেটা করতে চেয়েছিলাম সেটা এখন করব, মানে আপনাকে ডিভোর্স দেবো, চিরদিনের জন্য মুক্ত করে দেবো। মায়া এবার এসে দৌড়ে আমার পা জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। প্লিজ ফুয়াদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কষ্ট দিও না। অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। আর তুমি যদি এবার চলে যাও, তাহলে সবার আগে আমার খুন করে তারপর যাব, কারণ তোমাকে আর আমার ছেলেটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি চলে যাবার আগে আমাকে খুন করে তারপর যাবে, তাহলে আর আমার কষ্ট পেতে হবে না। মায়ের কান্না দেখে খুব কষ্ট হতে লাগলো, খুব খারাপও লাগলো, কারণ মায়াকে তো আমি পাগলের মতো ভালোবাসতাম, আর এখনও বাসি। কিন্তু আমার রাগ আর অভিমানের কাছে ইগোটা বারবার হার মেনে যাচ্ছে। তখনই স্বামী আমাদের কাছে আসলো, আর স্বামী সোজা গিয়ে মায়ের চোখের পানি মুছে দিতে লাগলো। আম্মু, তুমি আব্বুর পা ধরে কান্না করছো কেন? তুমি কেঁদো না, তাহলে আমি কেঁদে দেবো। আর আব্বু, তোমার কাছে কিসের জন্য আম্মু মাপ চাচ্ছে? আর তুমি আম্মুকে মাফ করে দাও না। স্বামী, তুমি তো দাদু ভাইয়ের কাছে যাও। আর তুই আমার ছেলেটাকে নিজের করে নিয়েছিস না, যে তোর হয়ে কথা বলছে, তোকে ক্ষমা করে দিতে পারি। আমার জীবন থেকে 5 বছর ফিরিয়ে দে, যেখানে আমি প্রতিনিয়ত অবহেলা পেয়ে এসেছি। তোর জন্য আমি আমার মা বাবার কাছ থেকে 5 বছর দূরে থেকেছি। তোর কারণে মায়ের কাছে প্রতিদিন অবহেলা পেয়ে প্রতি রাতে যে কান্না করেছি, কষ্টের বুক ফেটে যেত, যেতে দিতে পারবি? হ্যাঁ, দিতে পারবি সে চোখের পানি? তোর জন্য আমার ছেলেটা 5টা বছর তোর মায়ের হাতে থেকে বঞ্চিত ছিল, পারবি 5টা বছর ফিরিয়ে দিতে? পারবি আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায় ভুলিয়ে দিতে? হ্যাঁ, পারবি? পরে মায়া কোনো কথা না বলে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। আমি রুম থেকে চলে আসলাম বাইরে। এরপর স্বামীকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। ভীষণ রাগ হচ্ছে মায়ের ওপর। যখন আমাদের ছেলে গর্ভে ছিল তখন মনে ছিল না এসব কথা, যত সব আল্লাহ দেখে বাঁচি না। এরপর সোজা একটা ভালো উকিলের কাছে গেলাম, যেন 20 দিনের মধ্যে ডিভোর্স পেপার রেডি করতে পারে। এরপর উকিলের সাথে কথা বলে চলে আসলাম বাসায়। রাত 9টার সময় আমি আর স্বামী খাবার খেয়ে বাড়িতে আসলাম। বাসায় এসে রুমে রেস্ট নিচ্ছি, তখন মায়া আসলো রুমে। আম্মু রাতে খাবারের জন্য ডাকছে, আপনি যাবেন না? না, আমি আর স্বামী বাইরে থেকে খেয়ে আসছি। আর এত রাতে কেউ ডিনার করে? আর আপনাকে না বলেছি আমাদের উপর কোনো অধিকার ফলাতে আসবেন না, তাও লজ্জা করে না? কেন বারবার বেহায়ার মতো আমার রুমে আসেন? হ্যাঁ? মায়ের চোখের দিকে তাকিয়ে দেখলাম পানি টলমল করছে, মনে হয় এখনই ছেড়ে দেবে। স্বামী তো এখনো ছোট, তাকে বাইরের খাবার খাওয়ালে অসুস্থ হয়ে পড়বে। কেউ একদিন বলেছিল আমাদের রাস্তার কুকুরটা বাইরের খাবার খেলে কিছু হবে না। আরে 5 বছর বাইরের খাবার খেয়ে এসেছি, আপনি অধিকার না দেখিয়ে আপনি আপনার মতো থাকবেন, আমরা আমাদের মতো থাকবো। মায়া আবার কান্না করে দিল, কারণ তার আর কিছু বলার নেই। মায়ার কিছু না করে রুম থেকে চলে গেল। আব্বু, তুমি সবসময় আম্মু কাঁদো কেন? তুমি জানো আম্মু আমাকে অনেক আদর করে, নিজের হাতে খাইয়ে দিয়ে অনেক আদর করে। আব্বু, আমরা এখানে সারা জীবন থাকতে পারি না, আর দাদু ভাইটা অনেক ভালো, আমাকে অনেক আদর করে। না আব্বু, আমি এখানে থাকবো না। যদি তুমি এখানে থাকো তাহলে তারা আমাকে তোমার কাছ থেকে আলাদা করে দেবে। তুমি কি চাও আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাই? না আব্বু, তুমি আমাকে রেখে চলে যেও না, আমি তোমার কাছে থাকবো, কিন্তু আমার যতদিন এখানে থাকবো ততদিনে আমি আম্মুর কাছে থেকে একটু আদর পেয়ে নিই। স্বামীর কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। কি করব, ছোট্ট একটা বাচ্চা, কোনোদিন মার আদর পায়নি। এখন তো আমার কারণে তার আদর পাওয়া থেকে দূরে সরিয়ে দিচ্ছি। না বাবা, তোমার যত ইচ্ছে তোমার আম্মুর কাছ থেকে যেতে পারো, কিন্তু আমরা যখন এখান থেকে চলে যাবো তখন কিন্তু আম্মুর জন্য কান্না করতে পারবে না, মনে থাকবে তো? আব্বু, মনে থাকবে। এই বলে স্বামী দৌড় দিয়ে নিচে চলে গেল, আর মায়ের কোলে বসে পড়লো, জড়িয়ে ধরলো। কি ব্যাপার, আজকে দেখি আমার বাবাটা আমার কাছে? তোমার আব্বু তোমাকে দেখলে বকবে। না আম্মু, আব্বু বকবে। আব্বু বলেছে তোমাদের কাছে যেতে, আর তোমার কাছ থেকে যেন আদরগুলো নিয়ে। স্বামীর কথা শুনে মায়া স্বামীকে জড়িয়ে ধরলো, আরো কয়েকটা চুমু দিল। আম্মু, আমাকে একটু খাইয়ে দিবে? তুমি খাইয়ে দিলে আমার খুব ভালো লাগে। মায়া
আর কোনো কথা না বলে 1 প্লেট খাবার নিয়ে আসলো, খাইয়ে দিল। খাওয়া শেষে স্বামীকে আমার রুমে নিয়ে আসলো আর বললো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হঠাৎ কিসের জন্য ধন্যবাদ বলছেন? এই যে স্বামীকে আমার কাছে পাঠালেন তাই। আমার কোনো ইচ্ছে নেই স্বামীকে আপনার কাছে পাঠাবো, স্বামী যে ধরেছে তাই। আর আমার 20 দিন আছি এখানে, তাই আমি চাই স্বামী যেন সবসময় খুশি থাকে এই কদিন। আপনি আবার অন্য কিছু ভাববেন না। আর 20 দিন পর এখান থেকে চলে যাব। আমি উকিলের কাছে গেছিলাম, উকিল বলেছে 20 দিনের মধ্যে পেপার রেডি হয়ে যাবে। প্লিজ আপনি এখান থেকে যাবেন না। আপনি চলে গেলে আমি স্বামীকে ছাড়া বাঁচবো না। দরকার হলে আমি স্বামীর আশেপাশে যাব না, তবুও আপনি চলে যাবেন না। খুব কষ্টে কাটিয়েছি এই 5 বছর। প্রতিটা রাত আপনার জন্য কান্না করেছি, সব সময় আপনার জন্য দোয়া করেছি যেন আপনি আর স্বামী সুস্থ থাকেন। আমি কোনো অধিকার দেখাবো না, তবুও আপনি ছেড়ে যাবেন না এখান থেকে। আর কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। মায়ের কথা ভাবছি আর সিগারেট আনছি। রুমে এসে দেখি স্বামী ঘুমাচ্ছে আর মায়া পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি রুমে আসার পর মায়া স্বামীর পাশ থেকে উঠে দাঁড়িয়ে পড়লো, অনেক রাত হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। মায়া আমার করুণ সুরে তাকিয়ে করুণ চোখে তাকালো, বললো, আমি কি আজকে স্বামীর পাশে ঘুমাতে পারি? প্লিজ মানা করবেন না। আপনি তো আমাকে ছেড়ে চলে যাবেন, শুধু এই কয়টা দিন থাকতে দিন স্বামীর পাশে। তারপর হয়তো আর কোনো দিন থাকা হবে না, যেখানে নিজের ছেলেকে আদর করতে পারমিশন নিতে হয়। আর যাই হোক, সে জীবন রেখে কোনো লাভ নেই। আরে কি বলছেন? আমি তো একটা জানোয়ার, আর জানোয়ারের সাথে থাকতে পারবেন যদি আপনার দুর্বলতার সুযোগ নেই? এই কথাটা আপনি একদিন বলেছিলেন। প্লিজ পুরনো কথা আর বলবেন না, খুব কষ্ট হয় পুরনো কথা মনে পড়লে, যা আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আপনার কোনো সমস্যা না হলে থাকতে পারেন। মায়া স্বামীর পাশে শুয়ে পড়লো আর আমি সোফাতে শুতে যাবো, তখন মায়া বললো, বিছানায় ঘুমালে আমাদের মতো অমানুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই আপনি বিছানায় ঘুমান, আমি সোফায়। মায়ের কিছু না বলে ঘুমিয়ে পড়লো। মায়ের খুব কষ্ট হচ্ছে। এতদিন সে ফুয়াদের জন্য অপেক্ষা করলো, যে ফুয়াদকে ভালোবেসে সুখে সাথে সংসার করবে, কিন্তু ফুয়াদ তার রাগ আর অভিমানের কাছে হার মেনে গেল। এদিকে আমি ভাবছি মায়া আর তার আগের মতো নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। সব সময় আমার পাশে থাকতে চায়, কিন্তু আমি আসতে দিই না। মায়া মনে হয় আমাকে ভালোবাসে হয়তো। পরের দিন তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। বিছানার দিকে তাকিয়ে দেখি মায়া স্বামীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মায়া চোখ দুটো ফুলে গেল, মনে হয় সারা রাত কান্না করেছে। চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, খুব মায়াবী লাগছে। আর স্বামী যেন সবচেয়ে বেশি সুখী, কারণ সে তার মায়ের বুকে পরম যত্নে শুয়ে আছে। খুব ভালো লাগছে মা ছেলের ঘুমন্ত চেহারাকে দেখে। আমি বাথরুমে ঢুকলাম ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে দেখি স্বামী আর তার মা দুষ্টুমি করছে। আমাকে দেখে মায়া চুপ হয়ে গেল। আমি বাইরে চলে আসলাম, বাইরে থেকে নাস্তা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু মায়া স্বামী দিনের বসে আড্ডা দিচ্ছে। ফুয়াদ বাবা, তুই কই? নাস্তা না করে কই গেছিলি? বাইরে গেছিলাম নাস্তা করার জন্য, তাই দেরি হয়ে গেল। বাইরে কেন নাস্তা করলি? আমরা তোর জন্য নাস্তা তৈরি করেছি। ওয়াও, এই বাড়িতে আমার জন্য নাস্তা কবে থেকে তৈরি হলো আম্মু? এমন কেন করছিস বাবা? মানুষ মাত্রই তো ভুল, তুই আমাদেরকে ক্ষমা করে দে বাবা। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আর বাইরের খাবার খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই বাসার খাবার ভালো লাগে না। এই বলে রুমে চলে আসলাম। দেখতে দেখতে কেটে গেল 20 দিন। এই 20 দিনে মায়া অনেকটা ভালোবেসে ফেলেছে আমাকে। তা মায়ের আচরণ দেখে বোঝা যাচ্ছে এই 20 দিন মায়া আমার রুমে ঘুমাতো। মায়ার স্বামী বিছানায় আর আমি সোফায়। মায়া আগের তুলনায় এখন আমাকে বেশি কেয়ার করে। কাল বিকেলে চলে যাব আবার ঢাকায়। কাউকে কিছু বলিনি কখন যাব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গেলাম উকিলের কাছে, ডিভোর্স পেপার নিয়ে চলে আসলাম বাসায়। কিছুক্ষণ পর মায়া আসলো স্বামীকে নিয়ে আমার রুমে। এই যে ধরুন আপনাকে চির মুক্তি করার ডিভোর্স পেপার। আর আজকে আমি ঢাকায় চলে যাব। আমার কথা শুনে মায়ের মুখ নিমেষে মলিন হয়ে গেল। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, বললো, প্লিজ আপনি এই কাজ করবেন না, এত বড় অন্যায় করবেন না। আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। দরকার হলে আমাকে সাথে নিয়ে যান, অন্তত স্বামীর জন্য আমাকে নিয়ে যান। এরপর আমি বললাম, না, তা কোনোদিন সম্ভব নয়। আমার মনে যে ভালোবাসা ছিল তা অবহেলায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন চাইলেও যে অবহেলাগুলো মুছে যাবে না। আপনার পায়ে পড়ে আমাকে রেখে যাবেন না, খুব ভালোবাসি আপনাকে। স্বামীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিবেন না। আর আপনি যদি চলে যান আর কখনো যদি আসেন ফিরে, তখন এসে শুনবেন মায়া না কোনো হতভাগা মা আর নেই, চিরদিনের জন্য চলে যাবে না ফেরার দেশে। তখন আর কেউ বিরক্ত করবে না। মায়া এমন কান্না করা দেখে আমার বুকের ভিতরে কেমন যেন একটা ব্যথা অনুভব করলাম। মায়া পাগলের মতো আমার পা ধরে কান্না করতে লাগলো। মায়া থেকে পা ছাড়িয়ে ছাদে চলে আসলাম। ভাবতে থাকলাম
আমি এখন কি করব? এদিকে মায়ের ভালোবাসা, ওদিকে মা বাবা আর স্বামীর মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করা। কি করব ভেবে পাচ্ছি না। আর মায়া যদি সত্যি সত্যি কিছু করে বসে, তখন স্বামীকে কি উত্তর দেবো? সারা জীবন স্বামীর কাছে অপরাধী হয়ে থাকবো। আর কিছু ভেবে পাচ্ছি না। কোনো কিছু না ভেবে ব্যাগপত্র নিয়ে বাস স্টপে চলে আসলাম। আসার সময় মা আর মায়া পাগলের মতো কান্না করছিল। বাসের জন্য স্টপে চলে আসলাম। তখন হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনটা বের করে দেখি আব্বুর নম্বর। আমি ফোনটা রিসিভ করলাম। তখন আব্বু যা বললো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা ফুয়াদ, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন আব্বু, কি হয়েছে? আমার কি কিছু হয়েছে? না, তুই যাবার পর মায়া অনেক কান্নাকাটি করছিল। তারপর দৌড়ে রুমে গিয়ে রুমের দরজা আটকে আত্মহত্যা করতে চাইছিল। তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। এই বলে আব্বু ফোনটা কেটে দিল। আর আমি বাস স্ট্যান্ডের বেঞ্চে বসে পড়লাম। মায়া সেদিন বলেছিল আমি যদি এখান থেকে চলে যাই তাহলে সে চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে যাবে। কিন্তু সেদিন আমি কোনো গুরুত্ব দিইনি। মায়ের কথা ভাবতে ভাবতে কয়েক ফোঁটা চোখের পানি মাটিতে পড়লো। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আর স্বামীকে নিয়ে হসপিটালে চলে আসলাম। হসপিটালে এসে দেখি মা আর আব্বু বসে আছে। আম্মু এসে আমাকে ঠাস করে একটা চড় মারলো। তোর জন্য মেয়েটার কত কষ্ট পাবে। তুই এত পাষাণ কেমনে হলি? এখন তোকে আমার ছেলে বলতেও ঘৃণা করছি। একটা মার কাছ থেকে তুই তার সন্তানকে দূরে রেখেছিস। জানিস তুই এটা কোন মা সহ্য করতে পারবে না। মেয়েটা তোর জন্য প্রতি রাত কান্না করেছে। প্রতিদিন আমাকে জড়িয়ে ধরে কান্না করতো আর বলতো, মা তুমি আমাকে, আমার ছেলেকে আর স্বামীকে ফিরিয়ে আনো। আমি কিছু বলতে পারতাম না। আর যদি আমার মেয়েটা কিছু হয়ে যায় তাহলে চিরদিনের জন্য আমাকে হারাতে হবে। আম্মুর কথা শুনে মাথা নিচু করে কান্না করছি। প্রচুর কষ্ট হচ্ছে মায়ের এমন অবস্থা দেখে। আর যদি মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে সারা জীবন ক্ষমা করতে পারবো না। আর স্বামীকে কি বলবো? আমার জন্য তার মা চলে গেছে। খুব কান্না পাচ্ছে। আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। ডক্টর, আমার মায়া কেমন আছে? ডক্টর কোনো কথা বলছে না। কি হলো ডক্টর, কোনো কথা বলছে না কেন? এবার ডাক্তার যা বললো তার শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখুন, আমরা আমাদের পক্ষ থেকে অনেক চেষ্টা করছি, কিন্তু জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। ডক্টর, আমি কি একটু দেখা করতে পারি মায়ের সাথে? না, এখন দেখা করা সম্ভব না। জ্ঞান ফিরলে কেবিনে দিয়ে আসা হবে, তখন দেখবেন। আমি স্বামীকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আর যদি আমি মায়াকে মেনে নিতাম তাহলে এমনটা হতো না। আজ আমি আমার অভিমানী আর ইগোর জন্য আমি মায়াকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবো। না, এ হতে পারে না। মায়া আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি আস্তে আস্তে আম্মুর কাছে গেলাম। আম্মুর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। আম্মু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমার জন্য মায়ের এই অবস্থা। মা, তুমি বলো মায়াকে স্বামী তার কাছে ফিরে এসছে। আম্মু, তুমি মায়াকে উঠতে বলো না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, কিচ্ছু হবে না তোর মায়ের, দেখিস সব ঠিক হয়ে যাবে। কান্না করিস না বাবা, শক্ত হ। 17 ঘন্টা পর মায়ের জ্ঞান ফিরল। মায়াকে পাশের একটা ক্যাবিনে শিফট করলো। এবার ডক্টর আমাদের বললো যেন একজন করে দেখা করতে চাই। প্রথমে আম্মু গেল মায়াকে দেখতে। এরপর আমি আর স্বামী গেলাম। মায়া আমাকে দেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি গিয়ে মায়ের একটা হাত আমার হাতের মুঠোর মধ্যে নিয়ে শক্ত করে ধরলাম। তুমি চিরদিনের জন্য চলে যেতে চাইছিলে, তাই না? তুমি চলে গেলে আমার ছেলের মা হবে কে? তোমার ছেলেকে আদর করবে কে? তুমি চলে গেলে স্বামী আম্মু বলে ডাকবে কাকে? তুমি চলে গেলে অমানুষকে মানুষ করবে কে? আমাদের কথা একবারও ভাবলে না তুমি? তুমি চলে গেলে আমার আম্মু আব্বুকে দেখে রাখবে কে? একবার আমাদের কথা ভাবলে না তুমি? হ্যাঁ, আমি চলে গেলে কারো কি আসে যায়? ছেলে থাকতে ছেলেকে ঠিক মতো কাছে টানতে পারিনি, স্বামী থাকলেও স্বামী হারা। তাই আমি বাঁচতে চাই না। তুমি জানো, তুমি যেদিন দুধের বাচ্চাটাকে নিয়ে গেছিলে সেদিন আমার মরে যেতে ইচ্ছে করছিল। আমি আমার নিজের গর্ভের ছেলেকে গালাগাল করছি, প্রতিটা রাত কান্না করছি যে আমি একজন মা হয়ে কিভাবে আমার নিজের সন্তানকে অবহেলা করেছি। তাই আমি আর বাঁচতে চাই না, যেখানে সব থাকতেও আমি এক হতভাগা। তোর স্বামী আর তোমার ছেলে ফিরে এসছে আর তোমাকে কখনো ছেড়ে যাবে না। তোমার কাছ থেকে তোমার ছেলেকে আলাদা করবো না। এখন থেকে এই 2 মানুষকে মানুষ করার দায়িত্ব তোমাকে দিলাম, পারবা না? তুমি একদম আমার ছেলে এবং আমার স্বামীকে অমানুষ বলবে না। যদি বলো তাহলে তোমারে মার্ডার করব। ওকে মহারানী, আর বলবো না। কিন্তু একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয়ে ভাবছো তুমি? দেখি আমার জামাইটা কি বিষয় নিয়ে এত ভাবছে। বেশিটা হলো তুমি কি খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলে যে বেঁচে গেলে? শুনলাম ফিনাইল খেয়েছিলে। নাকি ফিনাইল খেলে কেউ মরে নাকি? বাথরুম থেকে হারপিক খেলে হয়তো এখনো সোজা উপরে চলে যেতে। আচ্ছা, সমস্যা নেই,
এরপর থেকে আত্মহত্যা করতে চাইলে আমারে বলবা, আমি হারপিক খাইয়ে দেবো নি। কুত্তা, তুই আমাকে নিয়ে মজা করছিস? দাঁড়া, আজকে তোকে আমি মেরে ফেলবো। এই বলে মায়া আমাকে মারতে লাগলো। এরপর আমি মায়াকে জড়িয়ে দিলাম শক্ত করে। মায়া আমার পায়ে বুকে মাথা রাখলো। মনে হচ্ছে মায়া তার নিরাপদ জায়গায় পেয়ে গেছে। মুই মায়ের কপালে একটা চুমু দিলাম। তারপরে মায়া আমার জড়িয়ে ধরলো। আব্বু, তুমি আমাকে জড়িয়ে না ধরে আম্মুকে জড়িয়ে ধরছো কেন? আমাকে জড়িয়ে ধরো, না হলে আমি দাদু ভাইকে সব বলে দেবো। তারপর মায়া আমাকে ছেড়ে দিয়ে স্বামীকে কোলে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। আমি মা ছেলের ভালোবাসা দেখছি। তারপর মায়া আমার দিকে হাত বাড়িয়ে দিল। তারপর মায়া এক পাশে স্বামীকে রেখে জড়িয়ে ধরলো, আরেক পাশে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। মায়া আমাকে এক ঝটকায় তার বুক থেকে সরিয়ে দিল। তারপর মায়া যা বললো তা শুনে আমি বোকা বাচ্চার মতো হয়ে গেলাম। আমাকে আপনি জড়িয়ে ধরে আছেন কেন? কি আপনি আমার ছেলেকে জড়িয়ে ধরে আছেন? কি বলছো? ফান করো না। আজ প্রথম আমার বউকে আমি জড়িয়ে ধরলাম, আর তুমি আমাকে সরিয়ে দিচ্ছ কেন? জড়িয়ে ধরতে পারো, তবে একটা শর্ত আছে। শর্ত মানতে তোমাকে অনেকগুলো পাপ্পা দিব। নিজের বউকে জড়িয়ে ধরবো, এতে শর্ত লাগে নাকি? আমাকে জড়িয়ে ধরতে হলে একটা শর্ত মানতে হবে। বলেন মহারানী, আপনার কি শর্ত? আমাকে এখানে প্রপোজ করতে হবে, আর না হলে আমাকে আর জড়িয়ে ধরতে পারবা না। মায়ের কথা শুনে হাসি মাখা মুখ নিমেষেই কালো হয়ে গেল। কারণ আগে যখন মায়াকে প্রপোজ করতাম তখন মায়া গালাগাল করতো। আমি কোনো কথা না বলে হাঁটু গেড়ে বসে পড়লাম। কিন্তু এখানে ফুল কোথায় পাবো? তখনই মনে পড়ে গেল স্বামীর কথা। স্বামীকে কোলে তুলে নিয়ে 2 হাত দিয়ে উঁচু করে মায়ের সামনে ধরলাম। হবে কি তুমি আমার দিনের সূর্য, যা আমার দিনগুলোকে আলোকিত করবে? হবে কি তুমি আমার পূর্ণিমার রাত, যা আমাকে রাতে আলোকিত করবে? হবে কি তুমি আমার না দেখা রাতের স্বপ্ন, যা তোমাকে নিয়ে দেখতে চাই? হবে কি আমার ছেলের আম্মু? এই প্রথম কোনো প্রপোজাল দেখলাম যা ছেলেকে দিয়ে করে। আমি তোমার ছেলের আম্মু হব। এই বলে স্বামীকে কোলে তুলে নিল মায়া। এখন কি আমার বউটাকে জড়িয়ে দিতে পারি? না, এখন এখানে স্বামী আছে। আগে বাসায় যাই, তারপর তোমাকে সব সময় বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো, যেন আর কখনো আমাকে কষ্ট না দিতে পারো। কেউ বললো আমি আমার সুইট বউটাকে রেখে চলে যাবো? এরপর মায়া আর স্বামীকে জড়িয়ে ধরলাম। মায়া যেন আমার বুকের সাথে মিশে যেতে চাইছে। মায়া, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। এরপর হঠাৎ দরজা ঠকঠক আওয়াজ হলো আর মায়াকে ছেড়ে দিলাম। দেখলাম আব্বু আর ডক্টর আসছে। ডক্টর মায়াকে একটু চেক আপ করে বললো, আগামীকাল রুগীকে নিয়ে যেতে পারবেন। এই বলে ডক্টর চলে গেল। কি ব্যাপার, আমার মেয়েটাকে দেখে আজ খুশি খুশি লাগছে। আজ অনেকদিন পর মেয়েটার মুখে হাসি দেখলাম। দোয়া করি তোমার সংসার যেন সবসময় এমন হাসি খুশিতে থাকে। মায়া আমার কথা শুনে কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ পর একটা মহিলা এসে মায়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মায়াও সে মহিলাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি আস্তে আস্তে আব্বুর কাছে গেলাম। আব্বু, এই মহিলাটাকে আগে কোনোদিন দেখিনি তো। আরে বলদার বাচ্চা, এটা মায়ার আম্মু, তোর একমাত্র শাশুড়ি আম্মু। কি আগে বলবো তো ইনি মায়ের আম্মু হয়? আসলে মায়ের আম্মুকে কখনো দেখিনি তো, তাই চিনতে পারিনি। আমি তাড়াতাড়ি করে মায়ের আম্মুর পা ধরে সালাম করলাম। মায়ের আম্মু আমাকে দেখে কান্না করে দিল। এরপর কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাইকে বাসায় পাঠিয়ে দিলাম। আম্মুর সাথে স্বামীকে পাঠিয়ে দিলাম, কারণ আমি শুধু মায়ের সাথে থাকবো, তাই সবাইকেই বাসায় পাঠিয়ে দিলাম। তোমার ক্ষুধা লাগেনি? না, লাগে নাই, কিন্তু কেউ যদি আমাকে খাইয়ে দিত তাহলে একটু খাইতাম আর কি। এত ঢং করে সোজাসুজি বলেই তো হতো। কি আমি ঢং করি? দাঁড়া, ওখানে আমি আসছি। আর কিছু না বলে বাইরে এসে কিছু ফল, খাবার, জুস কিনে আনলাম। তারপর মায়ের হাত ধরে মায়াকে উঠালাম। একটু একটু করে খাইয়ে দিলাম মায়াকে। আর মায়াকে খাওয়াচ্ছি, আর মায়া আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর মায়ের চোখের পানি মুছে দিলাম। হে পাগলি, কান্না করছো কেন? আমার উপর রাগ করে যদি কোনোদিন চলে যাও, তাহলে সেদিন আমি সত্যি সত্যি মরে যাব। দূর পাগলি, কোথাও যাবো না তোমাকে ছেড়ে। খুব ভালোবাসি তো পাগলিটাকে, কখনো ছেড়ে যাবো না। এরপর মায়া আমাকে একটু খাইয়ে দিল। মায়ের বেডের পাশে একটা এক্সট্রা বেড আছে। আমি মায়ের কপালে একটা চুমু দিয়ে যেই বেডে শুতে যাব, তখনই মায়া বললো, কোথায় যাচ্ছ তুমি? কেন, ঘুমাবো তো, তুমি এখানে ঘুমাও, আমি ওখানে। মায়া এবার মুখ ফুলিয়ে কোনো কথা না বলে অন্যদিকে ঘুরে বসলো। আমি মায়ের কাছে গিয়ে আমার দিকে ঘুরিয়ে নিলাম। এই পাগলি, রাগ করছো কেন? হঠাৎ করে মুখটা বাংলা বাচ্চার মতো করলা কেন? মায়া আমাকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বললো, আমার সাথে এক বেডে ঘুমাবে তুমি? তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে। তোমার ওই বুককে একটু
মাথা রেখে ঘুমাতে দিবা? এরপর পাগলিটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। মায়া আমাকে জড়িয়ে ধরলো, মনে হয় সে আজ খুব খুশি। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে রাতের মতো মায়া এখনো জড়িয়ে ধরে আছে, শুয়ে আছে। আর মায়ের কপালে একটা চুমু দিয়ে যেই উঠতে যাব তখনই মায়া আমাকে আর উঠতে দিল না। তুমি জাগলে কখন? আমি দেখলাম তুমি ঘুমিয়ে আছো। আমি অনেক আগেই উঠেছি, তোমাকে ডাকিনি কারণ আজ সারাদিন তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। এরপর বাসা থেকে সবাই নিতে আসলো আমাদেরকে। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। স্বামী মায়ের কোলে শুয়ে আছে আর মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এরপর বাসায় এসে গোসল করে যেই বের হতে যাবো তখনই মায়া এসে জড়িয়ে ধরলো। কি হলো আমার পাগলি পাউডার? মনে হয় আজ মনটা অনেক ভালো। তুমি সব সময় পাশে থাকলে খুশি থাকবো। তারপর দুপুরের খাবার খাওয়ার জন্য রুমে বসে আছি। আমি বিছানায় শুয়ে আছি আর মায়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা কথা বলি, রাখবে? আমি মায়ের হাত জড়িয়ে ধরে বললাম, বলো। এতে অনুমতি নেওয়ার কি আছে? না, আগে তুমি বলো যে আমার কথা রাখবে। আচ্ছা ঠিক আছে, বলো এবার কি কথা। চলো নিচে চলো, সবাই একসাথে লাঞ্চ করব। মায়ের কথা শুনে একটু হাসলাম। এতটুকু কথা বলবে তা তো ভয় পাওয়ার কি আছে। আচ্ছা তোমার কথা রাখবো, তবে একটা শর্তে। যদি শর্তটা রাখতে পারো তাহলে একসাথে লাঞ্চ করবো। তোমার আবার কি শর্ত? শর্তটা হচ্ছে এখন গুনে গুনে আমাকে 20টা পাপড়ি দিতে হবে, তাহলে একসাথে লাঞ্চ করবো। না হলে কষ্ট করে আমাকে বাইরে থেকে খেয়ে আসতে হবে। আমার কথা শুনে লজ্জায় মায়া মাথা নিচু করে ফেললো। যা দুষ্টু, ওটা আমি দিতে পারবো না, কেউ দেখে ফেলবে। না, কেউ দেখবে না। আর যদি না দাও তাহলে আমি বাইরে গেলাম বলে যেই উঠতে যাবো তখনই মায়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের উপর শুয়ে 4 ঠোঁট এক করে দিল। এভাবে কতক্ষণ ছিলাম মনে নেই, বেশ ভালো লাগছিল। তাই মায়ার দুগালে হাত দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। মায়া এবার আমার গলা জড়িয়ে সোজা বুকে শুয়ে পড়ল। এই, এবার আবার হানিমুন করতে যাবে না? ঢং দেখে আর বাঁচি না, বুড়ো বয়সে হানিমুনে যাবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে মায়া আমাকে মারতে লাগলো। কি, আমি বুড়ো? তাহলে তো তুমি আমার সুইট বুড়ো বউ। না, তুমি বুড়ো হয়ে গেছো। ঠিক আছে, আমার মতো বুড়োর সাথে তোমার থাকতে হবে না। আমি আবার চলে যাব। আগে আমি আর স্বামী যেখানে থাকতাম। আমার কথা শুনে মায়া আবার শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। না, তুমি কোথাও যাবে না, তোমাকে কোথাও যেতে দিব না। তুমি চলে গেলে এবার সত্যি সত্যি মরে যাব। চুপ পাগলি, মরার কথা একদম মুখে নেবে না। আজ যেন তোমার মুখে মরার কথা না শুনি। তুমি ভাবছো তোমার কাছ থেকে 5 বছর দূরে থেকে সুখে ছিলাম না? তোমার কথা খুব মনে পড়তো, আম্মু আব্বুর কথা খুব মনে পড়তো। তাহলে তুমি যে এইমাত্র বললে আমাকে ছেড়ে চলে যাবে? না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। চলো নিচে চলো, সবাই ওয়েট করছে আমাদের জন্য। এরপর নিচে এসে খেতে বসলাম। মায়া স্বামীকে খাইয়ে দিচ্ছে। কতদিন পর বাসার খাবার খাচ্ছি। খাবার শেষ করে যে উঠতে যাবো তখনই আব্বু বলতো, ফুয়াদ তুমি কি ঢাকা চলে যাবে নাকি এখানে আমাদের ব্যবসা দেখাশোনা করবে? না আব্বু, আমি ঢাকা যাব না, এখানে আমাদের ব্যবসা দেখাশোনা করব। তবে কিছুদিন পর থেকে অফিসে যাব। আমাকে একটা জায়গায় যেতে হবে, তার সাথে মায়া এবং স্বামীকেও নেব। আর আমরা কালকে রওনা দিব। ঠিক আছে, সাবধানে যাবে কেমন? তাই বলে ওপারের রুমে চলে আসলাম। মায়া একটু পর রুমে আসলো। এই, আমাদের নিয়ে তুমি কোথায় যাবে বললে না তো? কেন, সেই সময় বললাম না হানিমুনে যাব আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে আমাকে বলা যাবে না? সময় হলে জানতে পারবা। তারপর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে মায়াকে বললাম গুছিয়ে নিতে, আমরা ঘুরতে যাব। আচ্ছা, কোন শাড়িটা পরবো? তুমি একটা কালো রঙের শাড়ি পরবে আর স্বামীকে কালো রঙের একটা পাঞ্জাবি পরাবে আর আমি একটা কালো রঙের পাঞ্জাবি পরবো। সবাই এক রঙের কাপড় পরবো। তখনই আম্মু সামনে আসলো। বাহ, খুব সুন্দর লাগছে তোদেরকে। এরপর বাইরে এসে হাঁটতে লাগলাম। স্বামী মাঝখানে আর মায়া স্বামীর এক পাশে, আমি স্বামীর আরেক পাশে। রাস্তায় সবাই আমাদের দিকে কেমনভাবে যেন তাকায় আছে। রাস্তায় কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হলো, তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। সব সালারা আমাদের দিকে কেমন নজরের জন্য তাকায় আছে। ওই সালারা, এভাবে কি কুত্তার মতো কি দেখোস? দোস্ত, তোদের অনেক সুন্দর লাগছে, যে দেখবে সে অন্য জগতে হারায় যাবে। এরপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে একটা ফুচকা হাউসে ঢুকলাম আর 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। স্বামীর জন্য একটা জুস নিলাম। এরপর বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পর মায়া স্বামীকে নিয়ে ঘুম পাড়িয়ে দিল। এরপর আমিও ঘুমিয়ে পড়লাম। মায়া স্বামীকে একপাশে রেখে মাঝখানে চলে আসলো। অন্যদিনের মতো আজ আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া আমার বাম সাইডে আর আমি স্বামী আমার ডান সাইডে শক্ত করে জড়িয়ে আছে। ফ্রেশ হয়ে উঠে মায়াকে বললাম ব্যাগপত্র গুছিয়ে দিতে। সকাল 10টায় বাস যাবো, তাই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাসে বসে পড়লাম। এরপর মায়া বলল, আমরা কোথায় যাচ্ছি বলবে একটু? আমি কক্সবাজার যাচ্ছি।
এবার মায়া আর কোনো কথা না বলে কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আর স্বামী কোলে ঘুমোচ্ছে। আমরা ভোর 6টায় চিটাগাঙে পৌঁছালাম। এরপর মায়াকে ডাক দিলাম। সোজা একটা রিক্সা নিয়ে চলে গেলাম সে চায়ের দোকানে, যেখানে ঠিক 5 বছর আগে একটা বাচ্চাকে নিয়েছিলাম। দোকানের কাছে গিয়ে দেখলাম এই মাত্র দোকান খুলছে। আমি চাচাকে দেখে জড়িয়ে ধরলাম। চাচা আমাকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরলো। এরপর মায়া আর স্বামীকে ডাক দিলাম। চাচা, দেখেন তো চিনতে পারেন কিনা? না, চিনতে পারলাম না তো। চাচা, আমার ছেলে স্বামী। এরপর চাচা স্বামীকে কোলে তুলে নিল এবং কান্না করে দিল। এরপর সবাই মিলে চাচার বাসায় গেলাম। আজ অনেকদিন পর এই রুমে প্রবেশ করলাম। চাচা, জান্নাতের কি খবর? ভালো আছে তো? ভালো আছে। তোমরা বসো, আমি জান্নাতকে বলছি আসতে। তারপর চাচা জান্নাতকে ফোন করে চলে গেল খাবার আনতে। এই জান্নাতকে আর তুমি ওকে কিভাবে চিনো? জান্নাত হচ্ছে চাচার মেয়ে। 1 বছর স্বামীকে নিজের মায়ের মতো আদর যত্ন করেছিল। তারপর এক এক করে সব মায়াকে বললাম। কিছুক্ষণ পর চাচা নাস্তা নিয়ে রুমে প্রবেশ করলো। একটু পর জান্নাত হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করলো। জান্নাত স্বামীকে দেখেই কোলে নিয়ে পাগলের মতো চুমু দিতে লাগলো। জান্নাত বলল, কেমন আছেন আপনি? আর এনি কি সে মায়া ভাবি? আমরা ভালো আছি। আর ইনি হচ্ছেন স্বামীর আম্মু। এরপর মায়া আর জান্নাত কিছু কথা বলে ওখান থেকে চলে আসলাম। তাদেরকে বিদায় দিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার পৌঁছার পর আমরা একটা রুম নিলাম। এরপর ফ্রেশ হয়ে নিলাম। এখন রাত হয়ে গেছে আর জার্নি করে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, তাই আর সমুদ্রের পাড়ে যাইনি। হোটেলে শুয়ে আছি, স্বামী ঘুমিয়ে আছে। মায়া ফ্রেশ হয়ে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি একটা জিনিস চাইবো, দিবা? দেবো না কেন বলো? এরপর মায়া যা বলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাকে আরেকটা বাবু এনে দিবা? স্বামীর জন্য একটা বোন দরকার। কিন্তু স্বামীর মতো সেও যদি অবহেলা পায় তাহলে তো আমি সহ্য করতে পারবো না। মায়া আবার আমার বুকের উপর থেকে নেমে পড়লো। অন্যদিকে মুখ ফিরিয়ে কান্না করছে। আমার বোনটা রাগ করেছে বুঝি? আমি তো মজা করেছিলাম। মায়া চুপ করেই কান্না করছে। হেই পাগলি, রাগ করছো কেন? আমি তো তোমার সাথে ফান করলাম। আচ্ছা, একটা না, পুরো একটা ফুটবল খেলার টিম তৈরি করবো। মায়া এবার আমার দিকে ফিরে বললো, প্লিজ, তুমি আগের পুরনো কথা মনে করো না। পুরনো কথা মনে পড়লে খুব কষ্ট হয়। আর কখনো বলবে না পুরনো কথা। আমি মায়াকে টেনে জড়িয়ে ধরলাম। আচ্ছা, স্বামীর জন্য একটা বোন আনতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে আমার। যা দুষ্টু, তোমার কি লজ্জা শরম নাই? পাঠক পাঠিকারা সব দেখে ফেলবে তো। আগে লাইট অফ করে আসো, না হলে ওরা দেখে ফেলবে। ভাই এবং আন্টিরা, স্বামীর জন্য একটা মিষ্টি বোন নিয়ে আসতে যাচ্ছি। আপনি এবার চোখ বন্ধ করেন, না হলে আমার পাগলি মোটা লজ্জা পাবে। খোদা হাফেজ।